ঘটনাটি ঘটে 2014 সালে। ঘটনাটি যেই জায়গাটাতে ঘটে সেই জায়গাটা হচ্ছে ফরিদপুর জেলার চর ভদ্রাসন এলাকায়। চর ভদ্রাসন এলাকায় একটি ব্রিজের কাজ হবে। ওই ব্রিজের যেই অংশে নদীটা রয়েছে, নদীর বেশ খানিকটা জায়গা নদী শাসন করতে হবে, সেখানে কিছুটা ড্রেজিং করতে হয়, তারপর নদীর যে পাড়গুলো রয়েছে সেগুলো ব্লক ফেলে সেগুলো শক্ত করতে হয়, এরকম কিছু কাজ থাকে যেগুলোকে নদী শাসন বলা হয়। তো দেখা যাচ্ছে কি যে ওনারা যেই জায়গাতে কাজ করেন, ওনারা যদি দূরবর্তী কোনো স্থানে থাকেন তাহলে কিন্তু অসুবিধা হয়, অনেক সময় রাতের বেলাও কাজ করতে হয়। এই জন্য যেই জায়গাতে কাজ করবেন ওখানেই ওনারা থাকার ব্যবস্থা করেন, তাঁবুর মতো তৈরি করেন তেরপল দিয়ে, সেখানে থাকেন, ওখানেই রান্নাবাড়া করেন। চাইলে দূরে থাকা যায় কিন্তু কাজ তদারকিতে অসুবিধা হয়। এই কারণেই মূলত ওনারা ওই নদীর পাড়ে একটা জায়গা ছিলেন। ওনারা যেই জায়গাটাতে ছিলেন সেই জায়গায় একটা বড় তেঁতুল গাছ ছিল। ওই তেঁতুল গাছে নাকি তেঁতুল হতো না। আর ওনাদের কাছাকাছি একটা জায়গায় ছিল বেশ পুরনো একটি কবরস্থান। তো শুরুর দিকে মোটামুটি বেশ কয়েকদিন থাকেন, কোনো সমস্যা হয় না। এই শওকত ভাইয়ের কিন্তু ছোটবেলা থেকেই ভালো একটা অভ্যাস, উনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। উনি যেখানেই যেতেন না কেন ওনার এই অভ্যাসটা কিন্তু উনি ধরে রাখতেন, যেখানেই থাকতেন না কেন। তো তেরপল যেখানে ছিল ওইখানে একটা সমস্যা ছিল কি, তেরপল তো অতটা উঁচু না, অতটা উঁচু করে আসলে ঘরটা বানানো হয়নি, অস্থায়ী ঘর আর কি। ওখানে ঢোকার সময় মাথা নিচু করে ঢুকতে হতো, বের হওয়ার সময় মাথা নিচু করে বের হতে হতো, যার ফলশ্রুতিতে দাঁড়িয়ে নামাজ পড়াটা ওনার জন্য ওই জায়গাটাতে বেশ টাফ একটা ব্যাপার ছিল। তো উনি কি করতেন, যখন তাহাজ্জুদের নামাজের সময় হতো উনি তেরপল থেকে বাইরে বের হয়ে একটা জায়গায় নামাজ পড়তেন, ফাঁকা জায়গাতে আর কি। ওটা উনি ওনার মতো করে তৈরি করে নিয়েছিলেন আর কি। তো বেশ কয়েকদিন তো উনি এভাবে করছেন। এক রাত্রে উনি যখন তাহাজ্জুদের নামাজ পড়ছেন, তাহাজ্জুদের নামাজ যখন সালাম ফিরিয়েছেন, পেছন থেকে কেউ একজন ডাকছে, শওকত, এই শওকত, নামাজ শেষ হয়েছে, আয় এদিকে আয়। উনি চমকে উঠেছেন, কি ব্যাপার, রাতের বেলা তুই তুকারি করে কে ডাকে? উনি পেছন দিকে তাকিয়ে দেখেন একজন বয়স্ক ভদ্রলোক, তার পরনে লুঙ্গি ছিল, পাঞ্জাবি ছিল, তার চেহারাটা 8-10টা স্বাভাবিক 60-65 বছর বয়সী মানুষের যেরকম হয় ওই রকমই, হালকা কালো রঙের চেহারা ছিল তার, যাদের আলোতে ভালোই বুঝতে পারছিলেন। তার মুখে দাড়ি ছিল, চাপ দাড়ি না, থুতনির দিকে কিছুটা দাড়ি ছিল, তবে দাড়িটা বেশ লম্বা ছিল আর কি, আর দাড়িটা হালকা ছিল। তো উনি বলছেন, শওকত, তুই তো কবর খোঁড়ার কাজ টাজ জানিস, আমাদের এলাকায় একজন মারা গেছে, চল তোকে কবর দিতে হবে। এ কথা শোনার পর এই শওকত ভাই বেশ অবাক হন, কারণ হচ্ছে উনি সত্যি কবর খোঁড়ার কাজ করতেন, সামাজিক কাজ অনেক করতেন, বিশেষ করে তাদের এলাকায় কবর খোঁড়া থেকে শুরু করে নিয়ে অনেক ধরনের সামাজিক কাজে উনি ছোটবেলা থেকে যুক্ত ছিলেন। এটা উনি সোয়াবের নিয়েতেই করতেন। উনি চিন্তা করলেন, কি ব্যাপার, এই এলাকায় এই লোকটা কিভাবে জানলো যে আমি এই ধরনের কাজ জানি? হয়তোবা কোনো কারণে জেনেছেন কারো মাধ্যম দিয়ে, আর তুই তুকারি করে কথা বলছেন। বিষয়টা ওনার কাছে শুরুর দিকে ভালো লাগেনি, তারপরও বিষয়টা আসলে মেনে নেন। তখন উনি বলেন যে আচ্ছা ঠিক আছে, কবর আমি খুঁড়ে দেব, তবে কোথায়? বলে যে এই কবরস্থানের পাশেই, আমার সাথে তুই আয়। উনি স্বাভাবিকভাবেই ওনার সাথে সাথে হাঁটছেন। ওই লোকটা কবরস্থানের ভিতরে ঢুকে দেয়। কবরস্থানের মাঝ বরাবর একটা পায়ে হাঁটা রাস্তা ছিল, কবরস্থানের এক গেট দিয়ে ঢুকে অন্য গেট দিয়ে বের হয়ে যাওয়া যায়। তো ওই দিক দিয়ে ঢুকেছেন। এই শওকত ভাই মনে করেছেন হয়তোবা কবরস্থানের ভিতরেই কোনো একটা জায়গায় কবর খুঁড়তে হবে। তো উনি দেখলেন যে ওই লোকটার পিছনে হাঁটতে হাঁটতে উনি কবরস্থানের বাইরে চলে আসছেন। এরপর ওই লোকটা বললেন যে তুই এইখানে কবর খোঁড়। তো শওকত ভাই বলছেন যে এখানে কেন, কবরস্থানের ভিতরে কবর খুঁড়তে হবে না, কবরস্থানের ভিতরেই তো জায়গা আছে। উনি বললেন না, এখানে দুইটা ভাগ আছে, এটা তো অনেক পুরনো কবরস্থান, বাইরের এই জায়গাতেও কবর খোঁড়া যায়, তুই এই জায়গায় কবর খোঁড়, এই দেখ কোদাল টুদাল সব আছে, তুই খুঁড়তে থাক। উনি কবর খোঁড়ার জন্য কোদাল নিয়ে খুঁড়তে লাগলেন। একটা কবর খুঁড়তে যতটুকু সময় লাগে ওনার খুঁড়তে ঠিক ততটুকুই সময় লেগেছিল। অনেক সময় হয় না যে কবরটা দ্রুত খোঁড়া হয়ে যায়, এই ধরনের ঘটনার ক্ষেত্রে বিষয়টা এরকম না। আবার চারদিকে সুগন্ধে ভরে গেছে, কোনো একটা ভালো জিন আসছে, সুগন্ধে ভরে গেছে, বিষয়টা এরকমও না, একদম স্বাভাবিক। ওনার মনে কোনোভাবেই কোনো ভিন্ন ধারণা আসেই নেই। উনি কবর খুঁড়েছেন। কবর খোঁড়ার পর দেখা গেল
প্রায় 20-25 জন লোক সেখানে আসলো একটা লাশ নিয়ে। স্বাভাবিকভাবেই খাটিয়াতে করে লাশ নিয়ে আসছে, কাফনে মোড়ানো। ওখানে যেই লোকগুলো আসছেন ওই লোকগুলো সবার চেহারা একরকম, বিষয়টা এরকম না। আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন জানাজায় উপস্থিত হলে দেখা যাচ্ছে যে এক একজনের চেহারা এক রকম, এক একজনের পোশাক এক এক রকম। তারপর ছোট বাচ্চা থাকে, অনেক বয়স্ক মানুষও থাকে। ওখানে দেখা গেল কোনো ছোট বাচ্চা নাই, সবাই যুবক বা মধ্যবয়সী, ওরকম বৃদ্ধ লোকও কেউ নাই। আর এক একজনের চেহারা এক এক রকম, 8-10টা স্বাভাবিক মানুষের চেহারা যেরকম হয় ওই রকমই। ওখানে জানাজা দেয়া হবে, তখন ওই ব্যক্তিটি বললেন যে শওকত, তোর যদি অজু না থাকে অজুটা করে আয়, তোকে জানাজা পড়াতে হবে আর এই লাশটাকে তোকেই নামাতে হবে। তো শওকত বললেন যে আপনাদের এলাকায় কি জানাজা পড়ানোর লোক টোক নাই? আমি অপরিচিত আজনবী ব্যক্তি, আমি লোকটা জানাজা পড়াবো, তার আত্মীয় স্বজনরাও কি বিষয়টা মেনে নেবেন? তখন ওই লোকটা বললেন, আমি এই লাশের আত্মীয় স্বজন, আমি তোকে অনুমতি দিলাম, তুই পড়া, কোনো সমস্যা নেই। তো শওকত ভাইয়ের অবশ্য অজু ছিল, উনি বললেন ঠিক আছে, অজু তো আছে, তারপর হাত মুখ ধুয়ে আসি, যেহেতু মাটি কেটেছি, কবর খুঁড়েছি, হাত পায়ে তো কাদা লেগে গেছে, মাটি লেগে গেছে। তো উনি পাশের একটি জায়গা থেকে, ওই নদীরই একটা অংশ ছিল আর কি ওদিক দিয়ে, ওইখান থেকে উনি হাত মুখ ধুয়ে আবার পুনরায় অজু করে চলে আসেন। এসে দেখেন সব কিছু স্বাভাবিক আছে, ঠিকঠাক আছে। তো 3টা কাতার করা হয়, অল্প লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো উনি জানাজার নামাজ আদায় করিয়েছেন। এরপর উনি বলেন যে আসলে আমি তো কবর খুললাম, এটা নাকি নিয়ম যে যিনি কবর খোঁড়েন লাশ নামানোর আগে উনি লাশটা একটু একবার দেখবেন, এটা নাকি নিয়ম। এটা আসলে আদতে নিয়ম আছে কিনা প্রিয় লিসেনার্স আমি জানি না। তো যাই হোক, এটা ওই শওকত ভাই বলেছিলেন যে উনি লাশটা দেখতে চান। তো ওই মুরব্বী বলে আচ্ছা ঠিক আছে, লাশটা দেখ। লাশের মুখের উপর থেকে কাপড় সরানো হয়, দেখা গেল হয়তো বা 45-50 বছর বয়সী একটা মানুষের বয়স যেরকম বা চেহারা যেরকম হয় ওই রকমই স্বাভাবিক মানুষের চেহারার মতোই। তো এক নজর দেখেছিলেন। এরপর আবার মুখটা ঢেকে দেওয়া হয়, স্বাভাবিকভাবেই কবরের মধ্যে লাশ রাখা হয়, যেভাবে কবর দেওয়া হয় ওইভাবেই তার কবরটা দেওয়া হয়। কবর দেওয়ার পর ওখান থেকে বিদায় নিয়ে সকলে চলে যায়। আর এই শওকত ভাইও উনি আবার কবরস্থানের ভিতরে হাঁটতে হাঁটতে উনি ওনার জায়গায় চলে আসেন। ততক্ষণ অবশ্য ফজরের আজান দেবে দেবে ভাব, এমন একটা অবস্থা। এটা তো প্রথম দিনের ঘটনা গেল। পরের দিন শওকত ভাই যখন আবার তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন, কিছুক্ষণ পরেই আবার পেছন থেকে এসে ডাকতে থাকে, শওকত, এ শওকত, শওকত, নামাজ হইছে? তখনও কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়া শেষ হয়নি, উনি বেশ সময় নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়েন। উনি কেবল হয়তো বা 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়েছেন। তখন বলেন যে চাচা আপনি আবার কোনো সমস্যা? তখন ওই ব্যক্তিটা বলেন যে হ্যাঁ শওকত, আমাদের আরও একজন লোক মারা গেছে, তোকে আজকেও কবর খুঁড়তে হবে, জানাজা দিতে হবে, দাফন করতে হবে। শওকত ভাই বলে আচ্ছা ঠিক আছে। তখন আবার ওই মুরব্বির সাথে হাঁটতে থাকেন। একই রকমভাবে গতকালকের মতোই ওই কবরস্থানে, সেই কবর কাটার জায়গা না, গতকালকে যেখানে কেটেছিলেন ওই জায়গার কাছাকাছি একটা জায়গা। আর গতকালকে যে কবর দিয়েছিলেন দেখা যাচ্ছে এখানে আরেকটা কবর আছে, দেখা গেল সেখানে কোদাল আছে। তো শওকত ভাই উনি কবর খুঁড়তে লাগলেন। স্বাভাবিকভাবেই কবর খুঁড়তে যতটুকু সময় লাগে সেই সময়ের মধ্যে উনি কবর খুঁড়লেন। আর কবর খোঁড়ার আগে জিজ্ঞেস করতে হয় এটা কি প্রাপ্তবয়স্ক লোকের কবর কিনা বা সাইজটা কেমন হবে, এটা জিজ্ঞেস করে নিয়েছিলেন। সেইভাবেই উনি কবরটা খুঁড়েছিলেন। গতদিনে উনি জিজ্ঞেস করেছিলেন যে কবরটা কতটা বড় হবে, প্রাপ্তবয়স্কের কবর কিনা। তো উনি কবর খোঁড়েন ঠিক একই রকমভাবে। কবর খোঁড়ার পর লোকজন চলে আসে, উনি আবার হাত মুখ ধুয়ে পুনরায় অজু করে আসেন, জানাজার নামাজ পড়ান। গতকালকে উনি যেই লাশটার মুখ দেখতে চেয়েছিলেন আজকেও বলেন যে আমি লাশটার মুখ দেখতে চাই। লাশটার মুখটা খোলা হয়। এবার এই শওকত ভাই কিছুটা অবাক হয়ে যান। ওনার কাছে মনে হলো গতকালকে যেই ব্যক্তিটির কবর দেওয়া হয়েছিল, যেই ব্যক্তিটির চেহারা উনি দেখেছিলেন, যেই লাশের চেহারা দেখেছিলেন আর কি, আজকে মনে হলো এটা ওই একই ব্যক্তির। তবে গতকালকে তো উনি আসলে এক নজর দেখেছিলেন, এখন হয়তো বা দেখার পর রাতের বেলা মনে হতেই পারে এটাও একই ব্যক্তি। তাই এই বিষয়টা নিয়ে উনি আসলে মাথা ঘামান নাই। উনি কবর দিয়ে দেন, কবর দেওয়ার পর ওখান থেকে বিদায় নিয়ে নেন। ওই গতকালের মতোই, কিন্তু এখানে কোনো বাচ্চা বয়সী কোনো লোক ছিল না। গতকালকে যারা আসছিলেন তাদের থেকে হয়তো বা 5-7 জন বেশি লোক ছিল, নতুন কিছু মুখ ছিল। আবার গতকালকে যাদেরকে দেখেছেন তারাই অধিকাংশ ছিল আর কি। তো এভাবে ওই দিনও কবর দেওয়া হয়ে যায়, বিদায় নেন সকলে, উনিও চলে আসেন। ফজরের আজানের আগেই এই সব কাজগুলো সমাপ্ত হয়ে যায়। পরের দিন একই রকমভাবে ওই লোকটা আবার ডাকতে থাকে,
একই রকমভাবে কবর খোঁড়ার পর একদম দাফন করা হবে তার আগে উনি স্বাভাবিকভাবেই দেখতে চান যে লাশটা কার। এবার দেখে উনি বেশ অবাক হন। গত 2 দিন যেই চেহারার লোকটার কবর দেওয়া হয়েছে, তৃতীয় দিনও দেখা গেল এই একই লোক। এবার উনি 100% নিশ্চিত না হলেও মোটামুটি 50% নিশ্চিত যে 2 দিন এই একই লোকের চেহারা উনি দেখেছেন, আর ওনাকে কিন্তু একই ব্যক্তি প্রতিদিন ডেকে নিয়ে যাচ্ছে। তৃতীয় দিনও উনি এই বিষয়টা আসলে ওইভাবে বলেন নাই। আর ওনার সাথে যারা রয়েছেন, শওকত ভাই সাথে যারা কাজ করেন আর কি, ওই ব্রিজের কাজ বা নদী শাসনের কাজ যারা করছিলেন, তাদেরকে উনি বিষয়টা শেয়ার করেন নাই। এরপরেও কিন্তু আরও 2 দিন একই ঘটনা ঘটে, একই রকমভাবে তাকে ডেকে নিয়ে যায়, ওই একই জায়গায় কবর করতে বলে। প্রতিদিনই উনি রাতের বেলা দেখেছিলেন যে পূর্বের কবরগুলো উনি চিহ্নিত করতে পারছেন যে এখানে কবর হয়েছে। আর এইভাবে 5 দিন, মোট 5 দিন তাকে ডেকে নিয়ে যাওয়া হয়। এবং কবরে লাশ নামানোর আগে উনি যখনই দেখেন, ওনার কাছে মনে হলো একই ব্যক্তিকে কবর দেওয়া হচ্ছে। বিষয়টা ওই দিন তার সন্দেহ লাগে। সন্দেহ লাগার পর উনি কি করেছেন, দিনের বেলাতে দিনাজপুরের মিঠাপুকুর এলাকায় ওনার পরিচিত এক ভালো হুজুর ছিল, তাকে মোবাইলে কল দিয়েছেন। কল দেওয়ার পর এই বিষয়টা জানান। তখন হুজুর বলেন, আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো, আমি দেখি যে ঘন্টা 2-3 পর আমি তোমাকে ফোন দিব। তো দিনের বেলাতেই ঘন্টা 2-3 পরে হুজুর ফোন করেন। ফোন করে একটা অদ্ভুত বিষয় হুজুর জানান। হুজুর জানালেন যে ওনার সাথে থাকা জিনদের মাধ্যমে উনি খবর নিয়েছেন যে এই শওকত ভাইরা যেই জায়গাতে আছেন, এটার আশেপাশে অনেক জিনেদেরই বসবাস রয়েছে, ভালো খারাপ সব মিলিয়েই আর কি। ওনাকে যেই জিনটা ডাকতে আসছে তিনি ভালো প্রজাতিরই জিন, তবে ওনারা যেই গোত্রের জিন তাদের একটা সীমাবদ্ধতা রয়েছে, সেটা হচ্ছে তাদের গোত্রের কেউ মারা গেলে মানুষদেরকে ডেকে নিয়ে দাফন কাফন করাতে হয়, এটা নাকি তাদের একটা সীমাবদ্ধতা। এই জন্যই তাকে ডেকে নিয়ে গেছে। আর একই চেহারার মনে হচ্ছে সেটা হচ্ছে যে যেই 5 জনকে কবর দেওয়া হয়েছে এরা একই গোত্রের লোক, তো এই জন্য চাচাতো মামাতো বা আপন ভাই এরকম হতে পারে, নিশ্চিতভাবে হুজুর বলতে পারেন নাই। এই জন্য চেহারা কাছাকাছি হলেও তারা এক লোক না, তবে চেহারা কাছাকাছি তাদের, এই জন্য এরকম মনে হয়েছে একই ব্যক্তি, আসলে তারা একই ব্যক্তি না। হুজুর জানিয়ে দেন যে আসলে এরকম চলতে থাকলে তোমার উপর বিশাল একটা চাপ চলে আসবে। এর থেকে ভালো হয় পরের দিন যদি আসে তুমি না করে দিবা যে তোমার শরীর ভালো না, শরীর অসুস্থ লাগছে, যেতে পারবা না, আর এইখানে যে আছো এখানে থাকার দরকার নেই, তুমি দ্রুত এই জায়গা থেকে চলে যাওয়ার ব্যবস্থা করো। সত্যি পরের রাতের বেলা শওকত ভাই উঠছেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। উনি তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করেছেন, 2 রাকাত বা 4 রাকাত হয়ে গেছে, আবার পিছন থেকে ডাকছে, শওকত এ শওকত, শওকত নামাজ শেষ কর, তাড়াতাড়ি কাজ আছে, আজকেও কিন্তু একই কাজ করতে হবে। শওকত ভাই এবার উনি সালাম ফেরানোর পর আবার নামাজে দাঁড়িয়ে যান। 2 রাকাত শেষ করার পর আবার পেছন থেকে ডাকে, শওকত এ শওকত। উনি আর পেছন দিকে তাকান না। এভাবে করতে করতে অনেকক্ষণ পর যখন ফজরের আজান হয়ে যাবে ভাব, এমন সময় পেছন দিকে তাকিয়ে বলেন, ও চাচা আপনি? তখন ওই মুরব্বী বলছেন যে এই তোরে এতক্ষণ ধরে ডাকতেছি, তুই উত্তর দিলি না, সারা শব্দ করলি না কোনো, একটু পর তো ফজরের আজান দিয়ে দেবে, এখন তো আর কিছু করা সম্ভব না, আমি কালকে আবার আসবো, তোকে নিয়ে যাব। তো এই কথা বলেই ওই ব্যক্তিটা চলে যান। চলে যাওয়ার পর শওকত ভাই তো ওই দিনের মতো আর কোনো সমস্যা হয় নাই। পরের দিন আবার তাহাজ্জুদের সময় ওই ব্যক্তিটা আসছে। আসার পরে বলছে, এই শওকত ওট, আজকে কিন্তু যেতে হবে। শওকত ভাই তো এবার আর পেছন দিকে তাকান না, উনি 2 রাকাত করে নামাজ পড়েই যাচ্ছেন। অনেকক্ষণ হয়ে যায়, ফজর আজানের সময় হয়ে গেছে। ওই লোকটা নামাজের ভিতরে পেছন থেকে ডাকাডাকি করছে, এই তাড়াতাড়ি শেষ কর। শওকত ভাই নামাজ শেষ করে মানে সালাম ফিরিয়ে বলছেন যে আপনি বারবার আমাকে এভাবে নামাজের ভিতরে বিরক্ত করছেন কেন? আমি যেতে পারবো না, আর আমার শরীর ভালো না, আমি অসুস্থ, আপনি অন্য কাউকে দিয়ে কাজটা করায় নেন। তখন প্রথমবারের মতো শওকত ভাই ওই ব্যক্তির মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করেন। এই কয়েকদিন তো ওই লোকটার আচার আচরণ, চেহারায় সবকিছু স্বাভাবিক বলে মনে হয়েছে, 8-10টা মানুষ যেরকম হয়। হঠাৎ করে দেখলেন যে এইবার ওই লোকটার চোখ দুটো মনে হলো সাদা হয়ে গেল, একদম আলোক উজ্জ্বল হয়ে গেল। আর ওই লোকটা বলে উঠল, ও যাবি না,
তোর হুজুর নিষেধ করছে, তাই না? বুঝতেই তো পারছিস যে আমরা কে। এখন বল যাবি কি না? শওকত ভাই বলে যে না, আমি যাব না, আমি যেতে পারবো না, আপনি চলে যান, অন্য কোনো লোককে দিয়ে কাজটা করান। তখন এই লোকটি কি করে, খপ করে শওকত ভাইয়ের এক হাত চেপে ধরেন। হাত ধরার সাথে সাথে অন্য আরেকটা হাত দিয়ে শওকত ভাইয়ের তালুর উপরে উনি ওনার 2 নখ চেপে ধরেন, নিচে একটা নখ, উপরে একটা নখ। এরপর 2 নখ উনি হাতের তালুর উপর দেন চাপ। শওকত ভাই মারাত্মক ব্যথা পান, আর ওই অবস্থা তাকে টানতে টানতে নিয়ে যেতে থাকেন। চল, আজকে তোকে যাইতেই হবে, চল। এভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছেন। শওকত ভাই ওই ব্যথায় এমন ব্যথা পাচ্ছেন যে উনি যে আসলে হাত টান দিয়ে ছাড়িয়ে নেবেন এই অবস্থায় নাই। দেখা যাচ্ছে যে ওই ব্যক্তিটা তাকে কবরস্থানের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে। একটা পর্যায়ে উনি সেন্সলেস হয়ে পড়ে যান, ওনার জ্ঞান নাই। সকাল যখন হয় তখন উনি নিজেকে তাঁবুর মধ্যে আবিষ্কার করেন। জানতে পারেন যে ফজরের পর একজন ব্যক্তি উনি কবর জিয়ারত করতে গিয়েছেন, তখন এই কবরস্থানের ভিতরে রাস্তার উপরেই এই শওকত ভাইকে পড়ে থাকতে দেখেন। উনি যখন আশেপাশের লোকজনদেরকে ডেকেছেন, লোকজন বলে আরে এই লোকটা তো এই নদী শাসনের কাজে আসছে। তখন তাকে ধরে নিয়ে তেরপোলের মধ্যে নিয়ে আসা হয়। এরপর জ্ঞান ফিরেছে, তার হাতের এখানে ক্ষত সৃষ্টি হয়েছে। এরপর ওনার যিনি ইনচার্জ তাকে বলে ওই কাজ থেকে উনি সরে আসেন। এই ঘটনার পরে উনি এই নদী শাসনের কাজগুলো আর করেন নাই, যেহেতু নদীর বিভিন্ন জায়গায় ওনাদেরকে ওই তেরপলটা নিয়ে থাকতে হয়, একটা ভয়ের ঘটনা ঘটে গেছে। এরপর থেকে উনি রোডস অ্যান্ড হাইওয়ের কাজগুলোই দেখাশোনা করেন। মূলত এখনও উনি রোডস অ্যান্ড হাইওয়ের কাজগুলোই করছেন। হাতের ওই ক্ষতটা মূলত এই কারণে হয়েছিল। পরবর্তীতে ওই হুজুরের সাথে শওকত ভাই কথা বলেছেন, তো হুজুর বলেছেন যে ওই জিনটা তো খারাপ না, তবে সে ক্ষিপ্ত হয়েছিল, আর আমি তোমার সাথে কথা বলেছি, জানিয়েছি, এটাও ওই জিনটা জানতে পেরেছে। আর আগের রাত্রে ওই লাশটাকে দাফন করা হয়নি, যেহেতু 1 রাত পার হয়ে গেছে, পুরো 1 দিন পার হয়ে গেছে। ওই দিন ফজরের আজানও দিয়ে দিয়েছে। তারপর এর মধ্যে খবর নিয়েছে, তোমার আচরণ সন্দেহজনক ছিল, খবর নিয়ে জানা গিয়েছে যে আমি তোমাকে বলেছি। এই জন্যই মূলত সে ক্ষিপ্ত হয়েছে, আর তোমাকে জোর করে ওখানে নিয়ে যেতে চেয়েছিল। যাই হোক, কোনো একটা কারণ নেয়নি, যেহেতু তুমি নামাজ কালাম পড়ো, আর ওরাও আসলে খারাপ না, মূলত রাগ করেই তোমার হাতের ওখানে এই ক্ষতটা সৃষ্টি করেছে। শওকত ভাই দেখেছিল যে ওই যেই বয়স্ক মুরব্বী বেশে যিনি আসছিলেন, তার নখগুলো খুব শক্ত এবং ধারালো মনে হয়েছে তার কাছে, কিন্তু তার দৈহিক গঠন দেখে কিন্তু মনে হয় নাই যে তার নখ এত শক্ত হতে পারে। এখানে আরও একটি অদ্ভুত ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে শওকত ভাই উনি যখন সকালবেলা জ্ঞানে আসেন, মানে হুঁশে আসেন, এই ঘটনা সকলকে খুলে বলেন, তখন লোকজনের সাথে উনি কবরস্থানের ওই সাইডটাতে গিয়েছিলেন। টানা 5 দিন যেখানে উনি কবর খনন করেছিলেন, সেখানে গিয়ে সকলেই অবাক হয়ে যান। অবাক করা ব্যাপারটা হচ্ছে এটাই যে ওখানে মাটি একদম স্বাভাবিক, ওখানে কবরের কোনো চিহ্নই ছিল না, ঘাস পর্যন্ত স্বাভাবিক রয়েছে। কোদাল দিয়ে মাটি খুঁড়লে তো সেখানে ঘাসগুলো উপড়ে যাবে, তাই না? আলগা মাটি থাকলে তো সেটা বোঝাই যায়, কিন্তু না, দেখেই বোঝা যাচ্ছে এখানে কোনো কোদালের কোপই পড়ে নাই, একদম স্বাভাবিক। এটাই সবচেয়ে আশ্চর্যের বিষয়। তাহলে এই 5 দিন যে কবর দিলেন, এগুলো আসলে কি হলো? এটা এক রহস্যময় ঘটনা। এটাই ছিল এই ঘটনার একটা অন্যতম বিশেষত্ব। প্রিয় লিসেনার্স, আসলেই কতই না অদ্ভুত ঘটনা ঘটে। জিনদের মধ্যে অনেক ক্ষমতাবান যেমন আছে, তাদের মধ্যে অনেক সীমাবদ্ধতাও রয়েছে। কার কি সীমাবদ্ধতা রয়েছে এটা জানি না। আমাদের মানুষের মধ্যেই তো অনেক সীমাবদ্ধতা রয়েছে। কোনো মানুষ বিশেষ ধরনের কোনো হালাল প্রাণীর মাংস খেতে পারেন না, কেউ গরুর মাংস খেতে পারেন না, অ্যালার্জি হয়, কেউ খাসির মাংস খেতে পারেন না, সমস্যা হয়। এরকম অনেকে অনেক কিছু খাবার খেতে পারে না যেটা তার জন্য হালাল। এটা এক একটা মানুষের এক এক ধরনের সীমাবদ্ধতা। কেউ গরম সইতে পারে না, কেউ ঠান্ডা সইতে পারে না, কেউ পুকুরের পানিতে গোসল করতে পারে না, কেউ আবার ঠান্ডা পানিতে গোসল করতে পারে না, কেউ গরম পানিতে গোসল করতে পারে না। এরকম কত ধরনের সীমাবদ্ধতা মানুষের মধ্যে রয়েছে। ঠিক তেমনি জিনদের মধ্যে অনেক সীমাবদ্ধতা রয়েছে। তার কারণেই হয়তোবা তারা তাদের কোনো আত্মীয় স্বজন বা তাদের গোত্রের কেউ মারা গেলে মানুষের উপর নির্ভরশীল হয়ে পড়ে। আর তখনই এই ধরনের ঘটনার অনেক কথা আমরা শুনতে পাই। আমার নাম স্বপন আহমেদ, আমি বাবুবাজারে থাকি। আজ আমি যে ঘটনাটি বলতে চাচ্ছি সেটি অ্যাম্বুলেন্স কেন্দ্রিক একটা ভৌতিক ঘটনা। ঘটনাটি আমি শুনেছিলাম আমার এক বন্ধুর কাছে।
আমার বন্ধুর এক পরিচিত অ্যাম্বুলেন্স ড্রাইভারের সাথে একটি ভৌতিক ঘটনা ঘটে। সঙ্গত কারণে সেই ড্রাইভারের নাম বলতে পারছি না। আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনায় চলে যাই। ঠিক সেইভাবে বলি যেভাবে আমার বন্ধু ওই লোকের কাছ থেকে শুনেছিল। ধরে নিন তার নাম রতন। বলছেন রতন। প্রায় 11টা বছর কাটিয়ে দিয়েছি এই রাস্তায় স্টিয়ারিং হুইল হাতে ধরে। এই দীর্ঘ সময়ে কত কি যে দেখেছি তার কোনো ইয়ত্তা নেই। কত মানুষের শেষ যাত্রার সাক্ষী হয়েছি, কত কান্নার শব্দ আমার এই গাড়ির ধাতব শরীরে মিশে আছে। পেরেশানি, অসুস্থতা, মৃত্যু, এগুলো আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় এমন কিছু ঘটনার মুখোমুখি হয়েছি যা সাধারণ মানুষের পক্ষে বিশ্বাস করা কঠিন। রাতের নির্জন রাস্তায় চলতে চলতে অনেক অদ্ভুত অনুভূতি হয়েছে। কখনো মনে হয়েছে কেউ যেন ফিস ফিস করে কথা বলছে, কখনো আবার আয়নায় এমন কিছু দেখেছি যা সেখানে থাকার কথা নয়। তবে এতদিন যা কিছুই হয়েছে সেগুলোকে মনের ভুল বা অতিরিক্ত ক্লান্তির ফল বলে উড়িয়ে দিয়েছি। কিন্তু সেই দিনের ঘটনাটা আমার জীবনের সব বিশ্বাস আর অবিশ্বাসের সীমানাকে ভেঙে চুরমার করে দিয়েছিল। সেই রাতের পর থেকে আমি আর আগের মতো নেই। সে এক এমন আতঙ্ক যা আজও আমার বুকের ভেতরটা কাঁপিয়ে তোলে। দিনটা ছিল অন্য সাধারণ দিনের মতোই। দুপুরের কড়া রোদ মাথায় নিয়ে হাসপাতালের সামনের নির্দিষ্ট জায়গায় আমি আমার অ্যাম্বুলেন্সটা পার্ক করে রেখেছিলাম। চারিদিকে একটা ব্যস্ততার পরিবেশ। ডাক্তার, নার্স, রোগীর আত্মীয় স্বজনদের ছুটাছুটি। আমার সহকর্মী, অন্য ড্রাইভাররা একে একে বিভিন্ন কাজে বেরিয়ে যাচ্ছিল। কেউ রোগী আনতে যাচ্ছে, কেউ বা পৌঁছে দিতে। শুধু আমি বসেছিলাম একা। সকাল থেকে কোনো ডাক আসেনি। এমন অলস বসে থাকাটা আমার জন্য নতুন কিছু নয়। অনেক সময়ই এমন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। আমি গাড়ির ভেতরে বসে বাইরের এই জীবনের স্রোত দেখছিলাম। হঠাৎ করেই একটা সাইরেনের তীব্র শব্দে আমার মনোযোগ ভাঙল। দেখলাম হাসপাতালের গেট দিয়ে একটা ঝকঝকে নতুন মডেলের প্রাইভেট অ্যাম্বুলেন্স দ্রুত গতিতে ভেতরে প্রবেশ করলো। গাড়িটা এমার্জেন্সি গেটের সামনে এসে সজোরে ব্রেক কষলো। আমি কৌতূহলী হয়ে সেদিকে তাকিয়ে রইলাম। অ্যাম্বুলেন্সের দরজা খুলতেই যা দেখলাম তা হাসপাতালের জন্য খুবই পরিচিত এক দৃশ্য। দুজন মহিলা এবং একজন যুবক প্রায় হাহাকার করতে করতে একজন মধ্যবয়সী লোককে স্ট্রেচারে করে নামিয়ে আনলো। লোকটির শরীর সম্পূর্ণ নিস্তেজ, চোখ দুটো বোঝা। দেখেই বোঝা যাচ্ছিল অবস্থা গুরুতর। মহিলাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল। তাদের আর্তনাদ শুনে হাসপাতালের ভেতর থেকে কয়েকজন ওয়ার্ড বয় এবং একজন ডাক্তার দ্রুত বেরিয়ে এলেন। তারা সবাই মিলে ধরাধরি করে লোকটাকে এমার্জেন্সি বিভাগের দিকে নিয়ে যাচ্ছিল। আমি আমার গাড়ি থেকে নেমে গেটের কাছে দাঁড়িয়ে পুরো ঘটনাটা দেখছিলাম। আমার 11 বছরের অভিজ্ঞতায় এমন দৃশ্য হাজারো বার দেখেছি। প্রিয়জনকে বাঁচানোর জন্য মানুষের এই আকুতি আমাকে আর আগের মতো নাড়া দেয় না। মনটা হয়তো পাথর হয়ে গেছে। ডাক্তার ভদ্রলোক রোগীটিকে ভেতরে নেওয়ার আগেই তার কবজিতে হাত রেখে পালস চেক করার চেষ্টা করলেন। কয়েক সেকেন্ড পরীক্ষা করার পরেই তার মুখের অভিব্যক্তি পাল্টে গেল। তিনি হতাশ ভঙ্গিতে মাথা নেড়ে পাশে দাঁড়ানো যুবকটিকে কিছু একটা বললেন। তার কথা শুনেই যুবকটি মাটিতে বসে পড়ল এবং কান্নায় ভেঙে পড়ল। মহিলারা দুজন জ্ঞান হারানোর মতো অবস্থা। ডাক্তার যা বললেন তার সারমর্ম হলো রোগীকে হাসপাতালে আনার আগেই তার জীবন প্রদীপ নিভে গেছে। তিনি আর বেঁচে নেই। পরে হাসপাতাল সূত্রে জানতে পারলাম ভদ্রলোক হার্ট অ্যাটাকে মারা গেছেন। তার পোশাক আশাক আর পরিবারের লোকদের দেখে মনে হচ্ছিল তিনি বেশ ধনী ঘরের মানুষ। এই মৃত্যু, এই কান্না সবকিছুই আমার কাছে দিনের পর দিন দেখতে থাকা একটা নাটকের মতো মনে হচ্ছিল। আমি আবার আমার অ্যাম্বুলেন্সে ফিরে এসে বসলাম। সময় বয়ে চলল। দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা। আমার কোনো ডাক এলো না। আমার আশেপাশের সব ড্রাইভারই কোনো না কোনো কাজে চলে গেছে। শুধু আমি একাকী বসে আছি। নিজের ভাগ্যকে দোষারোপ করতে করতে যখন বাড়ি ফিরে যাওয়ার কথা ভাবছি, ঠিক তখনই হাসপাতালের একজন কর্মী আমার কাছে এসে খবর দিল, বলল, রতন ভাই, একটা লাশ নিয়ে যেতে হবে। ঠিকানাটা একটু দূরের, সব কাগজপত্র তৈরি আছে। আপনাকে শুধু লাশটা পৌঁছে দিয়ে আসতে হবে। মাগরিবের আজান শেষ হয়েছে কিছুক্ষণ আগে। চারদিকে অন্ধকার নেমে এসেছে। আমি রাজি হয়ে গেলাম। সারাদিন বসে থাকার পর একটা কাজ পেয়েছি, এটাই বড় কথা। লাশ পরিবহন করা আমার কাজেরই অংশ। কিছুক্ষণ পর হাসপাতালের মর্গ থেকে লাশটি বের করে আনা হলো। দুজন ওয়ার্ড বয় একটা স্ট্রেচারে করে লাশটি আমার অ্যাম্বুলেন্সের দিকে নিয়ে এলো। আমি পেছনের দরজা খুলে দিলাম। তারা লাশটা সাবধানে ভেতরে তুলে দিল। গাড়িতে লাশ তোলার সময় আমার চোখ পড়ল লাশের মুখের ওপর। কাফনের কাপড় দিয়ে পুরো শরীর ঢাকা থাকলেও মুখটা তখনও খোলা ছিল। আর সেই মুখটা দেখেই আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমার শরীর দিয়ে যেন একটা শীতল স্রোত বয়ে গেল।
এ তো সেই লোক যাকে দুপুরে তার পরিবার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে এসেছিল, আর ডাক্তার বলেছিলেন সে পথেই মারা গেছে। আমি নিশ্চিত ছিলাম এটা সেই লোক। চেহারায় মৃত্যুর ছাপ স্পষ্ট, কিন্তু মুখটা চেনা। মৃত মানুষের মুখ যেমন শান্ত সৌম্য হয়, ঠিক তেমনই ছিল। কিন্তু এই চেনা মুখটা আমাকে কেমন যেন একটা অস্বস্তির মধ্যে ফেলে দিল। লাশের সাথে সেই যুবকটিকে দেখলাম, যে দুপুরে কান্নাকাটি করছিল। জানতে পারলাম সে মৃতের ভাইপো, তার নাম সাব্বির। অন্য যে দুজন মহিলা ছিলেন, অর্থাৎ মৃতের স্ত্রী আর কন্যা, তাদের কান্নাকাটি করে অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সাব্বির এক প্রকার জোর করেই তাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এখন সে একাই তার চাচার লাশ নিয়ে গ্রামে ফিরবে। আমি তাকে বললাম আমার পাশের সিটে এসে বসতে। সে চুপচাপ মাথা নেড়ে আমার পাশে এসে বসলো। তার চোখে মুখে তখনও শোকের ছায়া স্পষ্ট। আমি অ্যাম্বুলেন্সের পেছনের দরজাটা ভালোভাবে আটকে দিলাম। স্ট্রেচারের ওপর কাফনে মোড়ানো লাশটা স্থির হয়ে শুয়ে আছে। আমি ড্রাইভিং সিটে বসে গাড়ির ইঞ্জিন স্টার্ট দিলাম। হাসপাতালের কোলাহল পেছনে ফেলে আমার অ্যাম্বুলেন্স অন্ধকারের বুক ছিঁড়ে এগিয়ে চলল এক দীর্ঘ আর অচেনা যাত্রার উদ্দেশ্যে। তখন আমি ঘুণাক্ষরেও টের পাইনি এই যাত্রা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হতে চলেছে। আমার শুধু মনে হচ্ছিল আজকের রাতটা হয়তো অন্য রাতের চেয়ে একটু বেশি দীর্ঘ হবে। অ্যাম্বুলেন্সটা তখন হাইওয়েতে উঠে পড়েছে। পিচ ঢালা কালো রাস্তাটাকে ফলাফলা করে আমার গাড়ির হেডলাইট দুটো সামনে এগিয়ে চলেছে। ইঞ্জিনের একটানা শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। চারদিকে নিকষ কালো অন্ধকার। রাস্তার দুধারে মাঝে মাঝে দুই একটা টিমটিমে আলো জ্বলা গ্রাম বা বাজার দ্রুত পেছনে চলে যাচ্ছে। আমার পাশে বসা সাব্বির ভাই তখন থেকেই একদম চুপ। হয়তো চাচার মৃত্যু শোক তাকে পাথর করে দিয়েছে। আমি তার নীরবতাকে ভাঙার কোনো চেষ্টা করলাম না। এমন পরিস্থিতিতে কথা না বলাই শ্রেয়। আমি মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছিলাম। আমার মনটা কেন জানি প্রথম থেকে একটু খচখচ করছিল। দুপুরে সেই মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল। তবে আমি পেশাদার ড্রাইভার, এসব ভাবনাকে মাথায় বেশি জায়গা দিতে নেই। যাত্রাটা বেশ দীর্ঘ ছিল, প্রায় ঘন্টাখানেক পার হয়ে গেছে। সবকিছুই স্বাভাবিক গতিতে চলছিল। আমি আমার ড্রাইভিংয়ে মগ্ন ছিলাম। হঠাৎ করেই আমার পাশের সিটে বসা সাব্বির ভাই করে একটা চাপা আর্তনাদ করে উঠলেন। তার শরীরটা কেমন যেন ঝাঁকুনি দিয়ে উঠল। আমি চমকে তার দিকে তাকালাম। দেখলাম তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। চোখ দুটো বড় বড় হয়ে গেছে, যেন ভয়ঙ্কর কিছু একটা দেখেছে। আমি স্টিয়ারিংয়ে হাত রেখেই তাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে ভাই? হঠাৎ এমনভাবে আটকে উঠলেন কেন? শরীর খারাপ লাগছে? আমার প্রশ্নে লোকটা যেন সম্মিত ফিরে পেল। সে আমার দিকে কেমন ভয়ার্ত দৃষ্টিতে তাকালো। তারপর আমতা আমতা করে বলল, না না ভাই, কিছু না। আসলে চাচার কথা মনে পড়ে গেল তো, তাই মনটা হঠাৎ খারাপ হয়ে গেল। তার উত্তরটা আমার কাছে একেবারেই বিশ্বাসযোগ্য মনে হলো না। সুখে মানুষ কষ্ট পায়, কিন্তু এভাবে কেউ ভয়ে আটকে ওঠে না। তার হাবভাব দেখে মনে হচ্ছিল সে কিছু একটা লুকাতে চাইছে। কিন্তু আমি আর বিষয়টা নিয়ে ঘাঁটলাম না। ভাবলাম হয়তো সত্যি মানসিক চাপে আছে। আমি আবার নিজের মতো করে ড্রাইভিংয়ে মনোযোগ দিলাম। কিন্তু ঠিক মিনিট 10 পরেই যে ঘটনাটা ঘটল তা আমার বুকের রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমি গাড়ি চালাতে চালাতে অভ্যাসবশত সামনের রিয়ার ভিউ মিররের দিকে তাকিয়েছিলাম পিছনের গাড়ির অবস্থান বোঝার জন্য। কিন্তু আয়নায় যা দেখলাম তাতে আমার হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড়। আমি স্পষ্ট দেখলাম আয়নার মধ্যে পিছনের স্ট্রেচারে শুয়ে থাকা লাশটার আবছা একটা প্রতিবিম্ব। কিন্তু সেটা কোনো সাধারণ প্রতিবিম্ব ছিল না। আমার মনে হলো কাফনে মোড়ানো অবয়বটা যেন আমার দিকেই তাকিয়ে আছে। যদিও সেখানে চোখ থাকার কথা নয়, পুরোটাই কাপড়ে ঢাকা। কিন্তু আমার মনে হলো দুটো চোখ যেন আয়নার ভেতর থেকে সরাসরি আমার আত্মার ভেতরে বেঁধে যাচ্ছে। কয়েক মুহূর্তের জন্য আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। আমি ভয়ে আতঙ্কে এতটাই কেঁপে উঠেছিলাম যে আমার হাত থেকে স্টিয়ারিং প্রায় ফসকে যাচ্ছিল। আমি একটা ঝাঁকুনি দিয়ে নিজেকে সামলে নিলাম। আমার এই আকস্মিক ঝাঁকুনিতে পাশের সিটে বসা সাব্বির ভাইও চমকে উঠলেন। তিনি দেখলেন আমার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, কপালে ঘাম জমেছে। এবার তিনি আমার দিকে ঝুঁকে এসে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলেন, ভাই কি হয়েছে? আপনার কি হয়েছে? আপনি কেন হঠাৎ এমনভাবে আটকে উঠলেন? আমি কি উত্তর দেব ভেবে পাচ্ছিলাম না। আমি যদি বলি যে আয়নায় তার মৃত চাচার প্রতিবিম্ব দেখেছি, সে কি বিশ্বাস করবে নাকি আমাকে পাগল ভাববে? আমি কথাটা বলতে গিয়েও ইতস্তত করছিলাম। আমার এই অবস্থা দেখে সাব্বির ভাই আমার একটা হাত তার 2 হাতের মধ্যে ধরে ফেললেন। তার নিজের হাতও ঠান্ডা আর ঘামে ভেজা। তিনি কাঁপা কাঁপা গলায় আমাকে অভয় দিয়ে বললেন, ভাই আপনি নির্ভয় বলুন, কোনো অসুবিধা নেই। আমি আপনার জায়গায় থাকলে হয়তো এরকমই আচরণ করতাম। আপনি যা বলবেন আমি তাই বিশ্বাস করব। দয়া করে বলুন আপনি কি দেখেছেন? তার এমন কথায় আমি বেশ অবাক হলাম। তার কণ্ঠের আকতি দেখে আমার মনে হলো সে যেন আমার কাছ থেকে
ঠিক এই কথাটাই শুনতে চাইছে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। গাড়ি চালাতে চালাতে নিচু গলায় বললাম, আসলে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না ভাই, কিন্তু আমি সামনের ওই আয়নাটায় আমার মনে হলো আমি আপনার ওই মৃত আত্মীয়র মানে আপনার চাচার চেহারাটা দেখতে পেয়েছি। আমার কথা শেষ হতে না হতেই লোকটা কান্নার মতো স্বরে বলে উঠল। তার হাত কাঁপুনি আরো বেড়ে গেল। সে প্রায় ফিসফিস করে বলল, ভাই আমি জানতাম এটা আমার মনের ভুল না। একটু আগে যে আপনি আমাকে প্রশ্ন করেছিলেন আমি কেন আটকে উঠেছিলাম, তার কারণটাও ঠিক এটাই। আমি আয়নার দিকে হঠাৎ তাকিয়ে এই একই দৃশ্য দেখতে পেয়েছিলাম। আমার মৃত কাকা জহিরুল, তার চেহারাটা আমি আয়নার মধ্যে স্পষ্ট দেখেছি। দেখি আমার কলিজাটা মুখ দিয়ে বেরিয়ে আসার জোগাড় হয়েছিল। আমি ভাবলাম আপনাকে বললে আপনি হয়তো বিশ্বাস করবেন না, ভাববেন আমি শোকে পাগল হয়ে গেছি বা উল্টোপাল্টা বকছি, তাই তখন কথাটা আপনাকে বলিনি। তার কথা শোনার পর আমার আর বুঝতে বাকি রইল না যে কিছু একটা ঝামেলা আছে। যা ঘটছে তা স্বাভাবিক নয়, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে চলেছে আমাদের সাথে। লোকটার অবস্থা দেখে আমি বুঝতে পারছিলাম সে প্রচন্ড ভয় পেয়ে গেছে। তার হাত বরফের মতো ঠান্ডা, আর মুখ দিয়ে ঠিক মতো কথা বেরোচ্ছে না। আমার অ্যাম্বুলেন্স ড্রাইভিং এর এই দীর্ঘ পেশায় যেহেতু টুকটাক এমন কিছু অদ্ভুত ঘটনার কানাঘোষা শুনেছি, তাই আমি বিষয়টা আজ করতে পারছিলাম। কিন্তু সাব্বির ভাই একজন সাধারণ মানুষ, তার পক্ষে এই ভয়টা সামলানো কঠিন। আমি তাকে সাহস জোগানোর জন্য বললাম, ভাই হয়তো আমাদের দুজনেরই ভুল হয়েছে। দেখুন আপনার তো চাচা, তার মৃত্যুতে আপনার মনের অবস্থা ভালো নেই, আর আমার তো সারাদিন এসব নিয়ে কাজ। হতে পারে আমরা দুজনেই ক্লান্ত, তাই হয়তো চোখের ভুল দেখেছি, এমনটা হতেই পারে। আমার কথা শুনে লোকটা যেন কিছুটা ভরসা পেল। দুজনেই ভুল দেখেছি এই কথাটা তার বিশ্বাস করতে কষ্ট হলেও নিজেকে শান্ত করার জন্য সে হয়তো এটাই মেনে নেওয়ার চেষ্টা করলো। সে একটা দীর্ঘশ্বাস ফেলে সিটে হেলান দিয়ে বসলো। অ্যাম্বুলেন্স আবার তার নিজ গতিতে অন্ধকারের বুক ছেড়ে এগিয়ে চলল। কিন্তু এই শান্তিটুকু বেশিক্ষণ স্থায়ী হলো না। মিনিট 5 যেতে না যেতেই সাব্বির ভাই আবার ভয়ে চিৎকার করে উঠলেন। এবার তার গলার স্বর আগের চেয়েও বেশি আতঙ্কিত। তিনি প্রায় কাঁদো কাঁদো হয়ে বলতে শুরু করলেন, না ভাই না, এটা কোনো মনের ভুল নয়, এটা সত্যি। আপনি আর আমি যা দেখেছি তা একদম সত্যি ছিল। কারণ এবার আমি আবার আয়নাতে তাকিয়ে ওই একই জিনিস দেখেছি। আমার মৃত চাচার চেহারাটা আয়নায় স্পষ্ট ভেসে উঠেছিল। তিনি যেন আমার দিকে তাকিয়ে হাসছিলেন। ভাই আপনি আমাকে অভয় দেওয়ার জন্য মিথ্যে বলছেন তাই না? তার কথায় আমার বুকের ভেতরটাও কেঁপে উঠল। আমি আর কোনো উপায় না পেয়ে তাকে সত্যিটা বলার সিদ্ধান্ত নিলাম। আমি বললাম, আসলে ভাই আপনাকে একটা কথা বলি, অনেক সময় মৃতদেহের ওপর কিছু খারাপ জিনিসের আসর হয়, আর সেই জিনিসগুলোই আমাদের ভয় দেখানোর চেষ্টা করে। আমাদের এখন ভয় পেলে চলবে না, মন শক্ত রাখতে হবে। তাছাড়া আমরা তো দুজন মানুষ একসাথে আছি, আমরা একা নই। আমার কথা শুনে লোকটা যেন আরো বেশি ভেঙে পড়ল। সে ফিসফিস করে বলল, তার মানে আমরা আগের বারও ভুল দেখিনি। এই বলে সে চুপ হয়ে গেল। তার মুখ দেখে মনে হচ্ছিল সে মনে মনে কোনো দোয়া পড়ছে, যাতে তাড়াতাড়ি এই ভয়ঙ্কর যাত্রা শেষ হয় আর সে তার চাচার লাশ নিয়ে সহি সালামতে বাড়ি পৌঁছাতে পারে। আমিও মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করলাম, কারণ আমি বুঝতে পারছিলাম আজকের রাতটা সহজে শেষ হবে না। সাব্বির ভাইয়ের আতঙ্কিত অবস্থা দেখে আমার নিজের ভয়টাও যেন দ্বিগুণ হয়ে গেল। পরিস্থিতি যে স্বাভাবিক নয় তা আমি পুরোপুরি নিশ্চিত হয়ে গিয়েছিলাম। এই মুহূর্তে আমাদের একমাত্র লক্ষ্য হলো যত দ্রুত সম্ভব গন্তব্যে পৌঁছানো। আমি তাই আর দেরি না করে অ্যাম্বুলেন্সের গতি বাড়িয়ে দিলাম। অ্যাক্সিলারেটরে চাপ দিতেই গাড়িটা বাতাসের মতো ছুটে চলল। রাস্তার দুপাশের গাছপালা, বিদ্যুতের খুঁটিগুলো ঝাপসা ছায়ার মতো পেছনে মিলিয়ে যাচ্ছিল। আমি মনে মনে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। আমার পাশে পাশে সাব্বির ভাইও হয়তো মনে মনে দোয়া দরুদ পড়ছিলেন, কারণ তার ঠোঁট দুটো অনবরত নড়ছিল। কিছুক্ষণ এভাবে চলার পর আমরা দুজনেই পেছন থেকে একটা বেশ জোরালো শব্দ শুনতে পেলাম। শব্দটা এমন ছিল যেন কোনো ভারী জিনিস ধপাস করে পড়ে গেল। আমার মনে হলো লাশটা হয়তো স্ট্রেচার থেকে নিচে পড়ে গেছে। শব্দটা এতটাই স্পষ্ট ছিল যে আমরা দুজনেই একসাথে চমকে উঠলাম। আমি সঙ্গে সঙ্গে গাড়ির গতি কমিয়ে দিলাম এবং রাস্তার একপাশে অ্যাম্বুলেন্সটা থামালাম। গাড়ি থামতেই সাব্বির ভাই আমার হাতটা খপ করে ধরে ফেললেন। তার চোখ মুখে রাজ্যের আতঙ্ক। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, ভাই আমার খুব ভয় লাগছে, লাশটা যদি নিচে পড়েও যায় তাহলে ওখানেই থাক, আপনি দয়া করে গাড়ি থেকে নামবেন না, যা হওয়ার বাড়িতে গিয়ে দেখা যাবে। চলুন আমরা গাড়িটা চালিয়ে নিয়ে যাই। তার কথায় ভয় আর অসহায়ত্ব স্পষ্ট ফুটে উঠেছিল, কিন্তু আমি তার কথায় সায় দিতে পারলাম না। আমার পেশাগত দায়িত্ববোধ আমাকে বাধা দিল। আমি তাকে শান্ত করার চেষ্টা করে বললাম, ভাই আমার কাজ শুধু লাশ পৌঁছে দেয়া নয়, বরং লাশটা ঠিকঠাক মতো পৌঁছে দেয়া। যদি সত্যি লাশটা পড়ে গিয়ে থাকে তাহলে ওটাকে আবার স্ট্রেচারে তুলে রাখা আমার দায়িত্ব। আমি মনে করি একবার অন্তত অ্যাম্বুলেন্সের দরজাটা খুলে চেক করা দরকার। আপনি ভয় পাবেন না,
আমি এক্ষুনি দেখে আসছি। সাব্বির ভাই হয়তো আমার যুক্তির কাছে হার মানলেন, কিন্তু তার ভয় কাটল না। তিনি গাড়ির ভেতরেই জড়সড় হয়ে বসে রইলেন। আমি গাড়ির চাবিটা নিয়ে সাবধানে দরজা খুলে নামলাম। বাইরে ঘুটঘুটে অন্ধকার, ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। পরিবেশটা কেমন যেন থমথমে লাগছিল। আমি আমার মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে অ্যাম্বুলেন্সের পেছনের দিকে এগিয়ে গেলাম। বুকের ভেতরটা ধুকপুক করছিল। আমি কাঁপা কাঁপা হাতে পেছনের দরজাটা খুললাম। ভেতরে আলো ফেলতেই দেখলাম লাশটা ঠিক আগের মতোই স্ট্রেচারের ওপর সুন্দরভাবে শোয়ানো আছে। কাফনের কাপড় অবিকল একই রকম আছে, এক চুলও নড়চড় হয়নি। আমার মনে একটা বড় প্রশ্ন উঠল, তাহলে যে ভারী কিছু একটা পড়ে যাওয়ার শব্দ আমরা দুজনে শুনলাম, সেটা কিসের শব্দ ছিল? এই নির্জন রাস্তায় চলন্ত গাড়ির ভেতর থেকে এমন শব্দ আসার তো আর কোনো উৎস থাকতে পারে না। আমি কিছুক্ষণ দ্বিধায় দাঁড়িয়ে রইলাম। কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা খুঁজে না পেয়ে আমি আবার দরজাটা সাবধানে লাগিয়ে দিলাম এবং সামনের ড্রাইভিং সিটের দিকে এগিয়ে গেলাম। আমি গাড়িতে উঠে বসতেই সাব্বির ভাই আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। আমি তাকে আশ্বস্ত করে বললাম, সবকিছু ঠিক আছে, লাশ জায়গাতেই আছে। হয়তো রাস্তার কোনো গর্তে চাকা পড়ার কারণে এমন শব্দ হয়েছে। যদিও আমি জানতাম আমার এই ব্যাখ্যাটা কতটা খোঁড়া। আমি আবার গাড়ি চালাতে শুরু করলাম। সাব্বির ভাইয়ের দিকে তাকিয়ে বুঝতে পারছিলাম যে তিনি প্রচণ্ড ভয় পাচ্ছেন। তার ভয় কাটানোর জন্য এবং পরিবেশটা হালকা করার জন্য আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করি, আপনারা কোথায় থাকেন? আমার প্রশ্নে তিনি যেন কিছুটা স্বাভাবিক হওয়ার সুযোগ পেলেন। তিনি বলতে শুরু করলেন, আমি ডেমরায় থাকি ভাই। আমার চাচা জহিরুল চাচা থাকতেন মিরপুরে। মধ্যরাতে চাচার বাসা থেকে কল আসে যে তিনি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছেন। চাচি ফোন করে কান্নাকাটি করছিলেন। খবর পেয়ে আমরা তড়িঘড়ি করে সেখানে চলে যাই। সেখান থেকে তাদের বাড়ির কাছে একটা ছোট হাসপাতালে চাচাকে ভর্তি করা হয়, কিন্তু সেখানে দুপুর পর্যন্ত চিকিৎসা চললেও অবস্থার কোনো উন্নতি হয়নি। ডাক্তাররা বলেন তাকে কোনো বড় হাসপাতালে নিতে হবে। আমরা ওখান থেকে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে বড় হাসপাতালের দিকে রওনা দিই, কিন্তু দুর্ভাগ্য, পথেই তিনি হার্ট অ্যাটাক করেন। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তাররা ওনাকে দেখেই বলেন যে উনি আর বেঁচে নেই। কথাগুলো বলতে বলতে তার গলাটা ধরে আসছিল। তিনি আরো বললেন, আমার চাচির অবস্থা খুব খারাপ, কান্নাকাটি করতে করতে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছেন। তাদের বাড়িতে এখন কান্নার রোল পড়েছে। আমার চাচার কোনো ছেলে নেই, শুধু একটা মেয়ে আছে, সেও ছোট। তাই পরিবারের বড় ছেলে হিসেবে আমি এসেছি তার লাশটা নিয়ে যেতে। আমরা যখন কথা বলছিলাম ঠিক সেই মুহূর্তে এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। হঠাৎ করেই মনে হলো যেন কোনো বিশাল আকৃতির পাথর প্রচণ্ড শক্তিতে কেউ আমাদের অ্যাম্বুলেন্সের ছাদের ওপর ছুঁড়ে মেরেছে। দুম করে এত বিকট একটা শব্দ হলো যে আমাদের দুজনেরই বুকের ভেতরটা কেঁপে উঠল। মনে হচ্ছিল যেন কানের পর্দা ফেটে যাবে। আমি ভয়ে সজোরে ব্রেক কষলাম। সাব্বির ভাই, যার বয়স আনুমানিক 30 থেকে 32 হবে, ভয়ে চিৎকার করে উঠলেন। আমি সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স থামিয়ে দিলাম। আমরা দুজনেই প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। আমি গাড়ি থেকে নামলাম এটা দেখার জন্য যে ছাদের উপর থেকে এত জোরে কিসের আওয়াজ এলো। আমার সাথে সাথে সাব্বির ভাইও গাড়ি থেকে নামলেন। রাস্তার একপাশে আমাদের গাড়িটা দাঁড়িয়েছিল। আমি মোবাইলের আলো ফেলে ছাদের দিকে তাকালাম, কিন্তু সেখানে কিছুই ছিল না। ছাদটা একদম ফাঁকা, স্বাভাবিক, কোনো টোলও পড়েনি। আমি কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ আমার কি মনে হলো, আমি হাঁটু গেড়ে বসে অ্যাম্বুলেন্সের নিচটা দেখার চেষ্টা করলাম। আর নিচে তাকাতেই যে দৃশ্য আমি দেখলাম তা আমার শরীরকে বরফের মতো ঠান্ডা করে দিল। আমি দেখলাম অ্যাম্বুলেন্সের ঠিক মাঝ বরাবর নিচে একটা ধবধবে সাদা কাফনের কাপড় পড়ে আছে। এটা দেখে আমার গলা শুকিয়ে গেল। একটা কাফনের কাপড় কিভাবে চলন্ত অ্যাম্বুলেন্সের নিচে আসতে পারে? প্রথম অবস্থায় প্রচণ্ড ভয় পেলেও আমি নিজেকে সামলানোর চেষ্টা করলাম। আমি নিজেকে বোঝালাম যে হয়তো রাস্তায় কোনো কারণে একটা সাদা কাপড় পড়েছিল আর আমি ঠিক সেই কাপড়ের বরাবর গাড়িটা থামিয়েছি, তাই এমনটাই মনে হচ্ছে। এই ভেবে আমি সাব্বির ভাইকে নিয়ে আবার গাড়িতে ওঠার জন্য তার দিকে তাকালাম, কিন্তু তার দিকে তাকিয়ে আমি যেন জমে গেলাম। আমি দেখলাম লোকটি অ্যাম্বুলেন্সের ছাদের দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে, যেন সে বরফের মতো জমে গেছে। তার চোখ মুখে রাজ্যের বিস্ময় আর আতঙ্ক। আমি তাকে ডাক দিলাম, সাব্বির ভাই চলুন ভেতরে যাই, কিন্তু সে আমার ডাকে কোনো সাড়া দিল না। সে একইভাবে ছাদের দিকে তাকিয়ে রইল। আমি তার কাছে গিয়ে তার হাত ধরে একটা ঝাঁকি দিয়ে বললাম, আরে ভাই কি দেখছেন, চলুন তাড়াতাড়ি ভেতরে চলুন। আমার ঝাঁকুনি খেয়ে লোকটি যেন চেতনা ফিরে পেল। সে আমার দিকে তাকিয়ে ফ্যাল করে বলল, আপনি আপনি কি গাড়ির উপরে কিছু দেখেছেন? আমি বললাম, না তো, ছাদের উপরে তো কিছুই দেখিনি, সবকিছু তো স্বাভাবিকই ছিল। লোকটা আমার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, ভাই আমার কথায় বিশ্বাস করুন, আমি আল্লাহর কসম কেটে বলছি, আমি ছাদের দিকে তাকাতেই দেখি অ্যাম্বুলেন্সের উপরে একটা কুচকুচে কালো ধোঁয়ার মতো
অবয়ব জমাট বেঁধেছিল। ধোঁয়াটা এতটাই কালো ছিল যে রাতের অন্ধকারও তার কাছে ম্লান। আপনি সত্যি এমন কিছু দেখেননি? আমি তার কথা শুনে শিউরে উঠলাম। কিন্তু আমি যে অ্যাম্বুলেন্সের নিচে একটা কাফনের কাপড় দেখেছি সে কথাটা আর তাকে বললাম না। বলে সে হয়তো ভয়ে জ্ঞান হারাবে। আমি শুধু বললাম, না ভাই, আমি কিছুই দেখিনি, হয়তো আপনার চোখের ভুল। আমাদের আর বেশিক্ষণ বাইরে থাকা ঠিক হবে না, চলুন ভেতরে চলে যাই। আমরা দুজনেই প্রায় দৌড়ে গাড়িতে উঠে পড়লাম। আমি আবার ড্রাইভিং শুরু করলাম, কিন্তু আমার মন বলছিল খুব ভয়ঙ্কর কিছু একটা আমাদের পিছু নিয়েছে। গাড়ির ভেতরে তখন পিনপতন নীরবতা, বাইরের অন্ধকারের চেয়েও গভীর এক অন্ধকার যেন আমাদের দুজনকেই গ্রাস করে নিয়েছিল। একটু আগের সেই ভয়ঙ্কর ঘটনাগুলোর পর আমি বা সাব্বির ভাই কেউই আর একটি কথা বলিনি। আমি শুধু প্রাণপণে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম, আর তিনি হয়তো ভয়ে চোখ বন্ধ করে বসেছিলেন। আমার মাথায় তখন হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছিল। স্ট্রেচার থেকে লাশ পড়ে যাওয়ার শব্দ, অথচ লাশ জায়গাতেই থাকা, তারপর গাড়ির ছাদে সেই বিকট আওয়াজ, অ্যাম্বুলেন্সের নিচে পড়ে থাকা কাফনের কাপড়, আর সাব্বির ভাইয়ের দেখা সেই কালো ধোঁয়ার মতো অবয়ব, সবকিছু মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আমরা কোনো এক অস্বাভাবিক ঘটনার জালে জড়িয়ে পড়েছি। কিছুক্ষণ এভাবে চলার পর সাব্বির ভাই হঠাৎ খুব নিচু গলায় বলে উঠলেন, ভাই, গাড়িটা একটু থামান, আমার একটু হালকা হতে হবে। তার গলার স্বরে কেমন একটা অসহায়ত্ব ছিল। আমি বুঝতে পারলাম এই প্রচণ্ড মানসিক চাপের মধ্যে তার শারীরিক অস্বস্তি হওয়াটা স্বাভাবিক। আমি অনুভব করছিলাম যে আমারও একটু বিরতি দরকার, তাই আমি রাস্তার একপাশে একটা ফাঁকা জায়গা দেখে গাড়িটা থামালাম। জায়গাটা ছিল বেশ নির্জন। রাস্তার দুই পাশে বড় বড় গাছগুলো দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। তাদের ডালপালাগুলো রাস্তার উপর এমনভাবে ঝুঁকে পড়েছে যে দেখে মনে হচ্ছিল যেন একটা অন্ধকার সুড়ঙ্গের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। আমি ইঞ্জিন বন্ধ করে গাড়ির চাবিটা হাতে নিলাম। আমরা দুজনেই গাড়ি থেকে নামলাম। সাব্বির ভাই রাস্তার একপাশে গাছের আড়ালে চলে গেলেন। আমিও একটু দৌড়ে গিয়ে হালকা হয়ে নিলাম। পুরো প্রক্রিয়াটা সারতে আমাদের বড়জোর 2 থেকে 3 মিনিট সময় লেগেছিল। আমরা যখন অ্যাম্বুলেন্সের দিকে ফিরে আসছিলাম তখনই দূর থেকে একটা দৃশ্য দেখে আমাদের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। আমরা দেখলাম অ্যাম্বুলেন্সের পেছনের দরজাটা হা করে খোলা। এটা দেখে আমাদের দুজনেরই মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমি দৌড়ানোর আগে শুধু বলেছিলাম, দরজা তো আমি নিজের হাতে লক করে গিয়েছিলাম। আমাদের দুজনের মনেই তখন একটাই ভয়, আবার কেউ লাশটা নিয়ে চলে গেল না তো। যদিও এই নির্জন রাস্তায় এমনটা হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য, কিন্তু যা যা ঘটছিল তাতে কোনো কিছুই আর অসম্ভব মনে হচ্ছিল না। আমরা প্রায় দৌড়ে অ্যাম্বুলেন্সের খোলা দরজার সামনে এসে দাঁড়ালাম। আমি আমার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে ভেতরে আলো ফেললাম, আর ভেতরের দৃশ্য দেখে আমাদের দুজনেরই চোখ কপালে উঠে গেল। অ্যাম্বুলেন্সের ভেতরটা একদম ফাঁকা, স্ট্রেচারটা খালি পড়ে আছে, কিন্তু লাশটা নেই। কাফনে মরানো সেই দেহটা যেন বাতাসে মিলিয়ে গেছে। এই দৃশ্য দেখে সাব্বির ভাই প্রায় চিৎকার করে উঠলেন, আমার চাচার লাশ কোথায় গেল? তার কণ্ঠের আর্তনাদ সেই নির্জন পরিবেশে প্রতিধ্বনিত হয়ে এক ভয়ঙ্কর আবহ তৈরি করলো। আমরা দুজন পাগলের মতো এদিক সেদিক লাশটা খুঁজতে শুরু করলাম। রাস্তার পাশে গাছের ঝোপের আড়ালে সব জায়গায় আলো ফেলে দেখলাম, কিন্তু কোথাও কিচ্ছু নেই। মাঝে মাঝে 2-1টা ট্রাক বা বাস তীব্র গতিতে রাস্তা পার হয়ে যাচ্ছিল। তাদের হেডলাইটের আলোয় আমাদের ছোটাছুটি করা ছায়ামূর্তিগুলো আরো বেশি ভৌতিক দেখাচ্ছিল। কি করব, কোথায় খুঁজবো, কিছুই ভেবে উঠতে পারছিলাম না। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। একজন অ্যাম্বুলেন্স ড্রাইভারের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হলো তার গাড়ি থেকে লাশ উধাও হয়ে যাওয়া। আমি যদি লাশ ছাড়া গন্তব্যে পৌঁছাই তাহলে মৃতের পরিবারের কাছে কি জবাব দেব, পুলিশকে কি বলবো? এসব ভাবতে ভাবতে আমার শরীর ঠান্ডা হয়ে আসছিল। ঠিক সেই মুহূর্তে যখন আমি প্রায় হাল ছেড়ে দিয়েছি, তখন এমন একটা ভয়ঙ্কর দৃশ্য আমার চোখে পড়ল যা আমার পায়ের তলার মাটি সরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমি যখন হতাশ হয়ে তাকাচ্ছিলাম তখন হঠাৎ করেই আমার চোখ চলে গেল অ্যাম্বুলেন্সের ছাদের ওপর। আর সেখানে যা দেখলাম তাতে আমার রক্ত চলাচল যেন থেমে গেল। আমি দেখলাম কাফনে মোড়ানো লাশটা অ্যাম্বুলেন্সের ছাদের ওপর একবারে স্থির হয়ে শুয়ে আছে। এই দৃশ্য দেখে আমি কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম। আমার মুখ থেকে একটাও শব্দ বের হলো না। আমি যেন নিজের জায়গায় বরফের মতো জমে গেলাম। আমার মস্তিষ্ক কিছুতে এই দৃশ্যটা মেনে নিতে পারছিল না। এটা কিভাবে সম্ভব? একটা মৃতদেহ যা কিনা অ্যাম্বুলেন্সের ভেতরে তালাবদ্ধ ছিল, সেটা নিজ থেকে দরজা খুলে গাড়ির ছাদে উঠে যেতে পারে? আমার এই পাথরের মতো অবস্থা দেখে সাব্বির ভাই আমার দিকে তাকালেন। তারপর আমি যেদিকে তাকিয়ে আছি সেদিকে তার দৃষ্টি অনুসরণ করে তিনিও ছাদের দিকে তাকালেন। আর ছাদের উপর লাশটা দেখতে পেয়ে তিনি আতঙ্কে এমন এক বিকট চিৎকার দিয়ে উঠলেন যা বনের পশু পাখিদেরও ঘুম ভাঙিয়ে দিয়েছিল। তার সেই ভয়ের তো চিৎকার শুনে আমার ঘোর কাটল। আমি হতচকিত হয়ে তার দিকে তাকালাম, আর সেও আমার দিকে
ফ্যাল করে তাকিয়ে রইল। আমরা দুজনই বোবার মতো একে অপরের দিকে তাকিয়ে ঢোক গিলতে শুরু করলাম। আমাদের দুজনের মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, একটা লাশ কিভাবে অ্যাম্বুলেন্সের ছাদের ওপর উঠে যেতে পারে? এই অবাস্তব অসম্ভব ঘটনার কোনো ব্যাখ্যা আমাদের কাছে ছিল না। তবে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো লাশটাকে ছাদ থেকে নিচে নামাতে হবে। কিন্তু সত্যি বলতে আমার এক পাও এগোনোর সাহস হচ্ছিল না। ওই লাশটাকে স্পর্শ করার কথা ভাবতেই আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠছিল। আমার মনে হচ্ছিল ওটার কোনো সাধারণ মৃতদেহ নেই, ওটা ভয়ঙ্কর কিছু একটার আশ্রয়স্থলে পরিণত হয়েছে। কিন্তু দায়িত্বের কাছে ভয়কে হার মানতেই হলো। বাধ্য হয়ে আমি অ্যাম্বুলেন্সের ভেতর থেকে একটা ছোট্ট মই বের করলাম। মইটা অ্যাম্বুলেন্সের গায়ে লাগিয়ে আমি সাব্বির ভাইকে বললাম, ভাই, ভয় পেলে চলবে না, যা করার আমাদেরই করতে হবে। আমি কাঁপা কাঁপা পায়ে মই বেয়ে অ্যাম্বুলেন্সের ছাদ পর্যন্ত পৌঁছালাম। কিন্তু একটা লাশ একা নিচে নামানো আমার পক্ষে সম্ভব ছিল না। আমি নিচে দাঁড়ানো সাব্বির ভাইকে বললাম, শুনুন, আমি ছাদ থেকে লাশটা আস্তে আস্তে নিচের দিকে ঠেলে দিচ্ছি, আর আপনি নিচ থেকে সাবধানে ধরে ফেলবেন, ভয় পাবেন না, আমি আছি। লোকটা ভয়ে আমতা আমতা করতে করতে রাজি হলো, কারণ সেও বুঝতে পারছিল এছাড়া আর কোনো উপায় নেই। আমরা এমন এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয়েছিলাম যা ইতিমধ্যেই আমাদের দুজনের ভেতরটা কাঁপিয়ে দিয়েছিল। আমি ছাদে উঠে কাফনে মোড়ানো দেহটার দিকে হাত বাড়ালাম। আমার হাত দুটো থরথর করে কাঁপছিল। আমি চোখ বন্ধ করে আল্লাহর নাম নিয়ে লাশটার গায়ে হাত রাখলাম। লাশটা বরফের মতো ঠান্ডা ছিল। আমি যখন অ্যাম্বুলেন্সের ছাদের ওপর দাঁড়িয়ে কাফনে মোড়ানো দেহটার দিকে হাত বাড়িয়েছিলাম, তখন আমার বুকের ভেতরটা হাতুড়ির মতো পেটাচ্ছিল। সাব্বির ভাই নিচে দাঁড়িয়েছিলেন, তার মুখটা ভয়ে আর উদ্বেগে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আমি তাকে আবারও বললাম, ভাই, শক্ত করে ধরবেন, আমি আস্তে আস্তে নামাচ্ছি। তিনি শুধু মাথা নাড়ালেন, তার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। আমি আমার সমস্ত শক্তি দিয়ে লাশটাকে ধরে ছাদের কিনারার দিকে ঠেলে দিতে শুরু করলাম। দেহটা আচমকা হালকা মনে হচ্ছিল। আমি সাবধানে লাশটার অর্ধেক অংশ ছাদের বাইরে ঝুলিয়ে দিলাম এবং সাব্বির ভাইকে ইশারা করে ধরার জন্য বললাম। তিনি এগিয়ে এসে কাঁপা কাঁপা হাতে লাশটা ধরতে গেলেন। কিন্তু যে মুহূর্তে তিনি লাশটা ধরেছেন, সেই মুহূর্তে এক অঘটন ঘটল। হয়তো ভয়ের কারণে অথবা লাশের ভারে তার হাত ফসকে গেল, আর পরের মুহূর্তেই লাশটা ধপাস করে একটা শব্দ করে সরাসরি তার গায়ের ওপর পড়ল। লাশটা লোকটার উপরে পড়তেই তিনি এক ভয়ার্ত চিৎকার করে উঠলেন। তার চিৎকার শুনে আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। প্রায় লাফিয়ে মই বেয়ে নিচে নামলাম। সাব্বির ভাই লাশের নিচে চাপা পড়ে ছটফট করছিলেন। আমি দৌড়ে গিয়ে তার উপর থেকে লাশটা সরানোর চেষ্টা করলাম, কিন্তু লাশটা সরাতে গিয়ে আমি এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হলাম। যে লাশটাকে ছাদের উপর আমার কাছে অস্বাভাবিক হালকা মনে হয়েছিল, এখন সেই লাশটাকেই মনে হচ্ছিল যেন কয়েকশো কেজি ওজনের একটা পাথরের চাই। আমি আমার সমস্ত শক্তি দিয়েও লাশটাকে 1 ইঞ্চি সরাতে পারছিলাম না। মনে হচ্ছিল যেন অদৃশ্য কোনো শক্তি লাশটাকে মাটির সাথে চেপে ধরে রেখেছে। আমার কপাল দিয়ে দরদর করে ঘাম ঝরতে শুরু করলো। আমি বুঝতে পারছিলাম না একটা লাশের ওজন হঠাৎ করে এত বেড়ে যেতে পারে কিভাবে। আমি মরিয়া হয়ে আবার চেষ্টা করলাম। এবার আমার সাথে সাব্বির ভাই নিচে থেকে সাহায্য করতে শুরু করলেন। আমাদের দুজনের সম্মিলিত প্রচেষ্টায় অনেক কষ্টে ঘাম ঝরিয়ে আমরা কোনো মতে লাশটা লোকটার ওপর থেকে সরাতে পারলাম। লাশটা তার ওপর থেকে সরানোর পর সাব্বির ভাই জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করলেন। তার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। কিছুক্ষণ পর তিনি হাঁপাতে হাঁপাতে বললেন, ভাই, লাশের ওজন এত বেশি হলো কিভাবে? আমার মনে হচ্ছিল আমার বুকের পাঁজরগুলো সব ভেঙে যাবে। তার কথা শুনে আমার বিস্ময়ের সীমা রইল না। আমি বললাম, ঠিকই বলেছেন ভাই, লাশটা প্রচন্ড ভারী মনে হচ্ছিল। আমি একা কিছুতেই সরাতে পারছিলাম না। আমাদের দুজনের কাছে ব্যাপারটা অবিশ্বাস্য মনে হচ্ছিল, কিন্তু তখন এসব নিয়ে ভাবার সময় ছিল না। আমাদের প্রধান কাজ ছিল লাশটাকে আবার অ্যাম্বুলেন্সের ভেতরে তোলা। আমরা দুজন মিলে অতি কষ্টে প্রায় টেনে হিঁচড়ে লাশটাকে অ্যাম্বুলেন্সের পেছনের দরজার কাছে নিয়ে গেলাম। স্ট্রেচারে তোলার সময় আমাদের দুজনেরই নাভিশ্বাস উঠে গিয়েছিল। মনে হচ্ছিল যেন আমরা একটা মৃতদেহ নয়, বরং একটা লোহার সিন্দুককে তোলার চেষ্টা করছি। কোনো রকমে লাশটা আবার অ্যাম্বুলেন্সের ভেতরে স্ট্রেচারে রাখার পর আমরা দুজনই হাঁপাতে লাগলাম। আমাদের দুজনের শরীরে ঘামে ভিজে জবজব করছিল। আমরা তাড়াতাড়ি পেছনের দরজাটা সজোরে লাগিয়ে দিলাম, যেন ভেতরের ভয়ঙ্কর কিছু আর বাইরে বেরিয়ে আসতে না পারে। তারপর প্রায় দৌড়ে এসে সামনের সিটে বসে পড়লাম। আমার হাত পা তখনও কাঁপছিল। আমি কাঁপা হাতে চাবি ঘুরিয়ে অ্যাম্বুলেন্স স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু এবার আর এক বিপত্তি দেখা দিল। অ্যাম্বুলেন্স স্টার্ট নিল না। আমি আবার চেষ্টা করলাম। চাবি ঘোরাতেই শুধু একটা খটখট শব্দ হচ্ছে, কিন্তু ইঞ্জিন চালু হচ্ছে না। আমি বারবার চেষ্টা করতে লাগলাম, কিন্তু ফলাফল একই। আমার কপালে চিন্তার ভাঁজ পড়ল। এই নির্জন রাস্তায় মাঝরাতে
একটা অভিশপ্ত লাশ নিয়ে গাড়ির ইঞ্জিন বিকল হয়ে যাওয়া এর চেয়ে ভয়ঙ্কর আর কি হতে পারে। আমি বুঝতে পারছিলাম গাড়িতে কোনো যান্ত্রিক সমস্যা হয়েছে। সেটা দেখার জন্য আমাকে আবার গাড়ি থেকে নামতে হবে। আমি সাব্বির ভাইকে বললাম, ভাই আপনি বসুন, আমি দেখছি গাড়ির কি সমস্যা হলো। তিনি ভয়ে ভয়ে বললেন, ভাই আমাকে একা রেখে যাবেন না। আমি তাকে অভয় দিয়ে বললাম, আমি তো গাড়ির সামনেই থাকবো, ভয় পাবেন না। এই বলে আমি অনিচ্ছা সত্ত্বেও গাড়ি থেকে নামলাম। গাড়ির বনেট খোলার জন্য আমি যখন সামনের দিকে যাচ্ছিলাম, তখন অভ্যাসবশত আমার চোখ গেল অ্যাম্বুলেন্সের পেছনের দিকে। আর যা দেখলাম তাতে আমার বুকের রক্ত আবার হিম হয়ে গেল। আমি দেখলাম অ্যাম্বুলেন্সের পেছনের দরজাটা, যেটা আমরা দুজন মিলে এত কষ্ট করে সজোরে লাগিয়েছিলাম, সেটা আবার সামান্য খোলা। একটা চাপা ভয়ের স্রোত আমার শির দ্বারা দিয়ে বয়ে গেল। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। এটা কিভাবে সম্ভব? আমি বুঝতে পারছিলাম যা ঘটছে তা খুবই অস্বাভাবিক এবং ভয়ঙ্কর। গাড়ির ইঞ্জিন বিকল হওয়া এবং দরজা আবার খুলে যাওয়া, এই দুটো ঘটনা কোনোভাবেই কাকতালীয় হতে পারে না। আমার মনে হলো ভেতরে সেই খারাপ জিনিসটা চায় না যে আমরা এখান থেকে যাই, সে আমাদের এখানে আটকে রাখতে চায়। আমি সাব্বির ভাইকে কিছু না বলে ভয়ার্ত পায়ে কাঁপা কাঁপা বুকে আবার অ্যাম্বুলেন্সের সেই খোলা দরজার দিকে এগিয়ে গেলাম। আমার প্রত্যেকটা পদক্ষেপ আমার কাছে এক একটা যুগের মতো মনে হচ্ছিল। আমি জানি না দরজার ওপাশে আমার জন্য কি ভয়ঙ্কর দৃশ্য অপেক্ষা করছে। আমি শুধু মনে মনে আল্লাহকে ডাকছিলাম আর সাহসে ভর করে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। আমি যখন অ্যাম্বুলেন্সের সামনে খোলা দরজাটার সামনে গিয়ে দাঁড়ালাম, তখন আমার হৃৎপিণ্ডটা গলার কাছে এসে আটকে গিয়েছিল। আমি জানি না ভেতরে কি দেখব, কিন্তু আমার মন বলছিল খুব ভয়ঙ্কর কিছু একটা অপেক্ষা করছে। আমি কাঁপা কাঁপা হাতে দরজাটা পুরোপুরি খুললাম, আর ভেতরের দৃশ্য দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি দেখলাম লাশটা আবার স্ট্রেচার থেকে নিচে পড়ে আছে। কাফনে মোড়ানো দেহটা অ্যাম্বুলেন্সের মেঝেতে এমনভাবে পড়েছিল যেন কেউ তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এই দৃশ্য দেখে আমি আর একা লাশটা তোলার সাহস পেলাম না। আমার মনে হচ্ছিল আমি যদি একা ভেতরে ঢুকি তাহলে হয়তো আর জীবন্ত বেরিয়ে আসতে পারবো না। আমি দৌড়ে গাড়ির সামনের দিকে গেলাম এবং সাব্বির ভাইকে ইশারা করে ডাকলাম। তিনি প্রথমে আসতে না চাইলেও আমার ভয়ার্ত মুখ দেখে এবং পরিস্থিতির গুরুত্ব বুঝে গাড়ি থেকে নেমে এলেন। আমরা দুজনে মিলে আবার ধরাধরি করে লাশটা তোলার জন্য ভেতরে ঢুকলাম। কিন্তু যেই মুহূর্তে আমরা লাশটা ধরলাম, আমরা দুজনেই প্রচণ্ড অবাক হয়ে গেলাম, কারণ এখন আর লাশটার সেই অস্বাভাবিক ওজন ছিল না। লাশটা আবার আগের মতোই স্বাভাবিক ওজনের হয়ে গেছে। যেই লাশটাকে একটু আগেই আমাদের কাছে লোহার সিন্ধুকের মতো ভারী মনে হচ্ছিল, সেই লাশটাই এখন আমরা দুজন খুব সহজে তুলে ফেললাম। এই অদ্ভুত ঘটনাটা আমাদের ভয়কে আরো বহুগুণ বাড়িয়ে দিল। আমরা বুঝতে পারছিলাম কোনো এক অদৃশ্য শক্তি আমাদের সাথে খেলা করছে। আমরা খুব কষ্টে লাশটা আবার স্ট্রেচারে উঠালাম। এবার আমরা দুজনেই লাশটার দিকে ভয়ে ভয়ে তাকিয়েছিলাম। আমরা তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সের দরজা বন্ধ করে বেরিয়ে আসব। ঠিক সেই সময় আমার চোখ পড়ল লাশের গায়ের ওপর। আমি খেয়াল করলাম লাশের হাতের দিক থেকে কাফনের কাপড়টা কিছুটা খুলে গেছে। একজন পেশাদার চালক হিসেবে আমার দায়িত্ববোধ জেগে উঠল। আমি ভাবলাম কাপড়টা ঠিক করে দেওয়া উচিত। আমি কাপড়টা আবার ঠিক করে পেঁচিয়ে দেওয়ার জন্য যেই না লাশের হাতের কাছে গিয়েছি, ঠিক তখনই এক অবিশ্বাস্য ভয়ঙ্কর ঘটনা ঘটল। সেই মৃতদেহটা যে এতক্ষণ নিথর হয়ে পড়েছিল, হঠাৎ তার কাফনের ভেতর থেকে হাতটা বের করে আমার হাতটা সজোরে চেপে ধরল। সেই স্পর্শটা ছিল বরফের চেয়েও ঠান্ডা, কিন্তু তার চাপ ছিল লোহার মতো শক্ত। আমি ভয়ে আতঙ্কে যন্ত্রণায় এমন এক চিৎকার দিলাম যে আমার নিজের কানেও অবিশ্বাস্য শোনাচ্ছিল। আমার মনে হচ্ছিল আমার হাতের হাড়গুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আমি আমার সমস্ত শক্তি দিয়েও আমার হাতটা ছাড়াতে পারছিলাম না। আমার চিৎকার শুনে সাব্বির ভাই, যিনি আমার পাশেই দাঁড়িয়েছিলেন, ভয়ে এক লাফে অ্যাম্বুলেন্স থেকে নেমে গেলেন। আমি তখন যন্ত্রণায় ছটফট করতে করতে তার কাছে সাহায্য চাইতে শুরু করলাম। আমি চিৎকার করে বলছিলাম, ভাই আমাকে বাঁচান, আমার হাতটা ছাড়ান, আমাকে ফেলে যাবেন না। আমার আর্তনাদ শুনে লোকটা হয়তো কিছুটা সাহস ফিরে পেল। সে ভয়ে ভয়ে এক পা দোপা করে এগিয়ে এলো এবং আমার সাথে সেই লাশের হাত থেকে আমার হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। অনেক ধস্তাধস্তির পর কোনো এক অলৌকিক উপায়ে আমরা সফল হলাম। লাশের হাতটা যে মুহূর্তে আমার হাতকে ছেড়ে দিল, আমরা দুজনে আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালাম না। আমরা দৌড়ে অ্যাম্বুলেন্স থেকে নেমে পিছনের দরজাটা সজোরে বন্ধ করে দিলাম। আমরা প্রায় পাগলের মতো দৌড়ে অ্যাম্বুলেন্সের সামনের সিটে গিয়ে বসলাম। আমি আর কোনো কিছু না ভেবেই আল্লাহর নাম নিয়ে আবার গাড়ির চাবিতে মোচড় দিলাম। আর আশ্চর্য যে গাড়িটা একটু আগে স্টার্ট নিচ্ছিল না, সেটা এবার এক চান্সেই গর্জন করে চালু হয়ে গেল। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। এক্সিলারেটরে সর্বশক্তি দিয়ে চাপ দিয়ে আমি অ্যাম্বুলেন্সটা তীব্র গতিতে চালিয়ে দিলাম। গাড়ি চালাতে চালাতে আমরা দুজনই বারবার অ্যাম্বুলেন্সের পেছন থেকে
বিভিন্ন ধরনের ভয়ঙ্কর শব্দ শুনতে পাচ্ছিলাম। কখনো মনে হচ্ছিল কেউ যেন দরজাটা খোলার জন্য ধাক্কা দিচ্ছে, কখনো বা মনে হচ্ছিল কেউ যেন ধাতব কিছু দিয়ে গাড়ির গায়ে আঁচড় কাটছে। শব্দগুলো আমাদের স্নায়ুর ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছিল, কিন্তু এবার আর আমরা একবারের জন্য পেছনে তাকাইনি, ওই শব্দগুলোর দিকে মনোযোগ দেইনি। সাব্বির ভাই তখন কাঁপা কাঁপা গলায় বললেন, ভাই পেছনে যাই হয়ে যাক, এবার আর আপনার অ্যাম্বুলেন্স থামানোর কোনো প্রয়োজন নেই। একেবারে আমার চাচার বাড়ির সামনে গিয়ে অ্যাম্বুলেন্স থামাবেন। ওই অদ্ভুত আর ভয়ঙ্কর আওয়াজগুলো কোনোভাবেই এড়ানো যাচ্ছিল না, কিন্তু প্রাণের ভয়ে আর আতঙ্কে আমরা দুজন সেই শব্দগুলোকে উপেক্ষা করে এগিয়ে চললাম। আমার শুধু মনে হচ্ছিল কখন এই অভিশপ্ত যাত্রা শেষ হবে। অবশেষে দীর্ঘ এক ভয়ঙ্কর যাত্রার পর ভোরের আলো ফোটার ঠিক আগে আগে আমরা লাশ নিয়ে গন্তব্যে পৌঁছে গেলাম। গ্রামের ভেতরে একটা বাড়ির সামনে অনেক মানুষ জড়ো হয়েছিল। আমাদের অ্যাম্বুলেন্স দেখেই তারা কান্নাকাটি শুরু করে দিল। সেখানে মৃত ব্যক্তির পরিবারের অন্যান্য সদস্যরাও ছিলেন। তারা এসে আমাদের কাছ থেকে লাশটা বুঝে নিলেন। তারপর চলে এলো আমার বিদায় নেওয়ার সময়। আমি যখন আমার পারিশ্রমিক নিয়ে ফিরে আসছি, তখন আমি সেই লোকটার দিকে তাকালাম যে আমার সাথে ভয়ঙ্কর যাত্রার সঙ্গী ছিল। সাব্বির ভাইও আমার দিকে তাকালেন। আমাদের দুজনের চোখেই ছিল সেই রাতের বিভীষিকার ছাপ। আমাদের ঠোঁটের কোণে কোনো কথা ছিল না, কিন্তু আমাদের চোখ যেন একে অপরের সাথে হাজারো কথা বলে নিল। আমরা দুজনই জানতাম আমরা এমন এক অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি যা কাউকে কোনোদিন বলেও বিশ্বাস করানো যাবে না। আমি আর সেখানে দাঁড়ালাম না, অ্যাম্বুলেন্সে উঠে পড়লাম। সেখান থেকে আবার হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। ভোরের আলোয় চারদিক পরিষ্কার হয়ে যাচ্ছিল, কিন্তু আমার মনের ভেতরটা সেই রাতের মতোই অন্ধকার হয়েছিল। আমি জানি এই রাতের স্মৃতি আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত ভুলতে পারবো না। শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওর প্রথম ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন তাসনিম হক রাকিম, ময়মনসিং থেকে। রাকিম তার মামার সাথে ঘটা একটি ঘটনা আমাদের কাছে প্রেজেন্ট করেছেন এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করি। তো আমি চলে যাচ্ছি রাকিমের পাঠানো ঘটনায়। রাকিমের নানা বাড়ি বেশ সুন্দর একটা জায়গা, একটা গ্রাম, এবং তার মামা সেখানে বসবাস করতেন। তার মামা গ্রামে বসবাস করতেন। শহরে যাওয়া আসা করা পড়তো তার, মাঝে মাঝেই তিনি আসতেন শহরে এবং এসেই আবার বিকেলে ব্যাক করে চলে যেতেন। তো তাদের গ্রামে পৌঁছানোর জন্য তাদের যে থানা আছে সেখান থেকে বেশ খানিকটা পথ পাড়ি দিতে হতো, একদম হাঁটা পথ। তো সেখান থেকে নর্মালি দেখা যেত দুপুরের পরে রওনা দিলে সন্ধ্যার আগে তার মামা বাড়ি পৌঁছাতে পারতেন এবং তার সমস্যা হতো না। একবার তিনি গিয়েছেন চাকরি সংক্রান্ত কিছু কাজে শহরে। তো বেশ লম্বা সময় পার হয়ে গেছে। ওই দিন থেকে গেলেন তার বন্ধুর বাসায়। পরদিনও সকালবেলা বন্ধুর সাথে এদিক ওদিক ঘোরাঘুরি করে তার কিছু কাজ বাকি ছিল সেগুলো শেষ করতে গেলেন। তো এই দুপুরের পরে সেই অফিসে যাওয়াতে দেখা গেল যে তার সময় অনেকটাই মানে নষ্ট হয়ে গেল, কারণ ওখানে লাইন ধরে থাকতে হয়েছিল এবং যখন বেরোলেন সেখান থেকে তখন দেখা গেল যে একেবারে বিকেল হয়ে গেছে। তো রাকিমের মামা ভাবছিলেন তিনি থেকে যাবেন কিনা শহরে। পরে চিন্তা করলেন যে না, একদিন তো হয়ে গেছে, বাড়ি চলে যাই। আর বন্ধুও থাকে মেসে, তো ওখানে 2 দিন থাকাটা কেমন যেন লাগলো তার কাছে। তো তিনি রওনা দিয়ে দিলেন ওখান থেকে, এই পড়ন্ত বিকেলে রওনা দিলেন এবং রওনা দিয়ে যখন তাদের থানায় আসলেন তখন কিন্তু অলরেডি রাত হয়ে গেছে, সন্ধ্যা করা রাত। তো এই সময়টা একটু অস্বস্তিকর রাকিমের মামার জন্য ওখান থেকে ফেরা, কারণ তিনি জানেন যে তাদের যে পথটা, এই পথটা বেশ বন্ধুর বলতে অনেক দূর হেঁটে আসতে হয় এবং এই পথটার একটা পাশে একটা বড় দিঘি আছে এবং দিঘির পাশে একটা পুরনো কবরস্থান আছে। এই জায়গাটাকে পার হতে হয়। তো এই জায়গাটা সাধারণত রাতের বেলা মানুষ এড়িয়ে চলে, মানে ওই জায়গায় দেখা যাচ্ছে যে এরকম সন্ধ্যার পর ওখানে মানুষই থাকে না, ওই রাস্তাতে চলাচলই করে না। কারো যদি রাতের বেলা কোনো বিশেষ প্রয়োজনে থানায় আসতে হয় তখন তারা ঘুরে পাশের একটা গ্রাম আছে ওখান দিয়ে আসে, তারপরে এখান থেকে যায় না। তো রাকিবের মামাকে এই পথই ধরতে হবে, কারণ পাশের গ্রামে যেতে গেলে তাকে নামতে হতো সামনের একটা জায়গায় এবং সেখান থেকে যেতে হতো বেশ ঘুরপথ। গ্রাম থেকে যদি থানায় আসতে যায় খুব সহজ, বাট এই থানার থেকে যদি এখন যেতে হয় তাহলে তাকে ওই হাঁটা পথে এখান দিয়ে যেতে হবে। তো যাই হোক, কোনো উপায়ন্তর নাই, রাত হয়ে গেছে আর তিনি এখন তো আর রিগ্রেট করে লাভ নাই, রওনা দিয়ে দিচ্ছেন। তো যখন রওনা দিলেন ওই থানা বাস স্ট্যান্ড থেকে, তখন কিন্তু মানে মোটামুটি বেশ কঠিন অবস্থা, মানে সন্ধ্যা গড়ায় গেছে, ছোটখাটো দোকানপাট বন্ধ হওয়া শুরু হয়েছে, কারণ গ্রামের দিকে দোকানপাট গুলা খুব দ্রুতই বন্ধ হয়ে যেত, তখন এত খোলা থাকতো না। একেবারে বাজার বা একদম বাস স্ট্যান্ড ছাড়া একেবারে আর্লি বন্ধ করে। যাই হোক, তিনি জাস্ট হেঁটে রওনা দিয়েছেন, একটু পরে টপ 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 বৃষ্টি শুরু হলো।
প্রচন্ড বৃষ্টিতে তিনি দাঁড়ায় থাকলেন একটা দোকানে, ওই দোকানটা বন্ধ হয়নি তখনও। দোকানে দাঁড়ায় থাকলেন, দোকানদারের সাথে অনেকক্ষণ গল্প করতে করতে মানে আরো ভালো একটা সময় চলে গেল বৃষ্টি থামতে থামতে। বৃষ্টি মানে একেবারে ঝুম করে আসছিল, আবার চলে যায়, আবার আসে, এরকম করতে করতে একসময় বৃষ্টি যখন থামলো, ওই দোকানদারও সব গোছায় ফেলছে, চলে যাবে দোকানদার। তো রাকিমের মামাও বললো, আচ্ছা যাই, চলেন ভাই। তো কোন পথে যাবেন? তিনি বললো যে তিনি একটা পথ পর্যন্ত যাবেন। তো রাকিমের মামা ওনার সাথে সাথে হাঁটা দিলেন। তো হাঁটতে 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 তো একটা জায়গায় এসে এখান থেকে চলে যাওয়ার পালা, দোকানদারের বাসা আরেক দিকে, তিনি বিদায় নিয়ে চলে গেলেন। আর এই রাস্তাটাই মোটামুটি বেশ নির্জন রাস্তা। এই জায়গাটাকেই আসলে মানুষ ভয় পায়, কারণ এটার এক পাশ দিয়ে হচ্ছে এরকম গাছগাছালি, বেশ উঁচা হয়ে গেছে, মানে রাস্তার পাড়টা বেশ উঁচু। ওই জায়গাতে ঘাস জন্মায় গেছে, এদিক দিয়ে নিচু হয়ে নেমে ফসলের মাঠের মধ্যে নামছে। আর মা দিকে সামনে এগিয়ে গেলে আরো সেখানে একটা বড় দিঘি, এবং দিঘির ওই পারে হচ্ছে পুরনো একটা কবরস্থান, মানে বেশ পুরনো। এবং এই জায়গাটা আসলে মানুষ ভয় পায়, অনেকেই ভয় পায়। এবং এই কবরস্থানেই রাকিমদের পূর্বপুরুষদেরও কবর আছে এই জায়গায়। এবং রিসেন্টলি মানে এই তো মানে কয়েক মাস হয়েছে, এই রাকিমের মামার এক দাদুর কবর দেওয়া হয়েছে এখানে, তাদের পরিবারেরই, তার দাদু হয়, তিনি, তার কবর দেওয়া হয়েছে। এবং সেখানে মানে রাকিমের মামা বেশ, যে মানে সেই দাদুর যখন হয়েছিল, মানে 4 দিন 40 দিন বেশ ভালো রোল প্লে করছে, আলোচনা করছে, তাকে বেশ পছন্দ করতো ওই দাদু। মানে ওখানে তিনি গেছেন, তো তার কবরও কিন্তু ওই কবরস্থানেই, এই কবরস্থানের এই শেষ অংশটায়। যাই হোক, তো ওইখানে মানুষ ভয় পায় আর কি। তো যাই হোক, তিনি যখন হেঁটে পৌঁছাইলেন ওই জায়গায়, কেউ নাই, শুনশান অবস্থা। এবং বৃষ্টি হয়ে যাওয়াতে চারিদিক ভিজা ভিজা, মাটিটাও ভিজা ভিজা, স্যান্ডেলের সাথেও মনে হইতেছে যে চপচপ করে করে কাদা উঠতেছে, এরকম একটা অবস্থা। আর বাতাস আসতেছে, দমকা দমকা বাতাস, বৃষ্টি থেমে গেছে, ঠান্ডা ঠান্ডা বাতাস। তো তিনি দেখলেন ডানে বামে কেউ নাই, রাস্তা ফাঁকা, যেদিকে যতদূর চোখ যায় ফাঁকা, বাঁদিকে গেলেও ফাঁকা। বাঁদিকে গেলে সামনে যে দেখা গেছে দুই পাশে ক্ষেত একদম দেখা যাচ্ছে, আর মেঘ সরে সরে যাচ্ছে আকাশ থেকে। আর ডান দিকে তাকাইলে সেই যে রাস্তা চলে গেছে সামনে, এবং এখান থেকেই দেখা যাচ্ছে দূরে দিঘিটা, আকাশের ছায়া পড়ছে দিঘিতে, এবং পানি থই থই করতেছে বোঝা যাচ্ছে। এবং তার থেকে দূরে দেখা যাচ্ছে কবরস্থানের পাশের গাছগুলো একদম, এবং বোঝা যাচ্ছে যে ওখানে কবরের সারি আছে। যাই হোক, রাকিমের মামা আর কিছু চিন্তা না করে হাঁটা দিলেন ডান দিকে, বাসায় তো যেতেই হবে। এবং দু এক জায়গায় পানি জমে গেছে কাদার মধ্যে, বুঝতে পারতেছেন। তো হেঁটে হেঁটে যাচ্ছেন, যেসব জায়গায় পানি জমছে ওগুলো একটু সাবধানে পা ফেলতেছেন, একটু এদিক ওদিক করে পা ফেলতে ফেলতে একসময় দিঘির পাড়ে চলে আসে। এই দিঘি সম্বন্ধেও আবার কথা প্রচলিত আছে তাদের এখানে। ওই জায়গায় নাকি দিঘির পাড়ে একটা সাইডে একজন এরকম ইসের মতো বসতো, একজন মানে সন্ন্যাসীর মতো একসময় বসতো, এবং এই সন্ন্যাসী নাকি অনেক রকম সাধনা করতো। এই সাধনার জন্য মানুষ ভয় পেত, অনেক সময় মানুষ দেখতো নাকি ওই সন্ন্যাসী একটা বাঘ নিয়ে বসে আছে ওইখানে, এবং মানে এটা দেখি মানুষ ভয় পেত আর কি। বিশেষ করে বিকালের দিকে আসলে, সন্ধ্যার দিকে আসলে তো সন্ন্যাসী একটা বাঘ নিয়ে বসে আছে, এর জন্য অনেকে ভয় পেত। যাই হোক, তো ওই দিঘির কাছে আসতে আসতে এই রাকিমের মামার মনে হয়েছে সন্ন্যাসীর কথা। তো সে ওদিক ওদিক তাকাচ্ছে, গাটা একটু মানে শীত শীত করতেছে, এবং মানে ভয় লাগতেছে মোট কথা। আর ডান দিকে কিন্তু ক্ষেত নেমে গেছে যে উঁচা হয়ে, তারপর মানে রাস্তাটা এরকম, মানে একটা পাশে অনেকটা উঁচা একটা জায়গা, তারপরে নেমে ওখান থেকে ক্ষেত, ডান দিকটা দেখা যাচ্ছে না, আর বাঁ দিকে দিঘিটা দেখা যাচ্ছে, আর সামনে যে ওই যে দূরে কবরস্থানের এইগুলা। তো তিনি হেঁটে মোটামুটি দিঘিটা পার হয়ে গেছেন। এরকম সময় তার মনে হলো যে পিছনে কেউ হাঁটতেছে, তার পেছনে হাঁটার শব্দ পাচ্ছেন তিনি। তো রাকিমের মামা একটু অস্বস্তিতে পড়লেন যে তার পেছনে কে হেঁটে আসবে। তিনি আবার ঘাড় ঘুরায় দেখার সাহসও করতেছেন না, কারণ রাতের অন্ধকার এবং চাঁদ কিন্তু আছে মেঘের আড়ালে। এই জন্য আকাশটা মোটামুটি একটা ঘোলাটে কালার ধারণ করছে, ঠান্ডা ঠান্ডা বাতাস, গাছের পাতাগুলো তখনও নড়তেছে এরকম, এবং ওই এই পাশের গাছের পাতা থেকে জোরে বাতাস আসলে পানির হ্যাঁচলাও আসছে গায়ে। এরকম একটা পরিবেশে হঠাৎ করে পিছনে তাকাইতেও ভয় লাগে, মনে হচ্ছে এখানে পিছনে কে হাঁটতেছে। তো অনেক দূর তিনি যখন চলে আসছেন, মানে এই পাশে এখন গাছপালা শুরু হয়ে গেছে, মানে এই কবরস্থানের সামনেই। এই সময় তার কাছে মনে হলো যে একদম তিনি শব্দ পেলেন ছপ ছপ করে পা ফেলার। তো নিজের অজান্তে বা অটো রিফ্লেক্সেই তিনি ফট করে পিছন ফিরে তাকালেন। তো গ্রামে ওখানে নিয়ম ছিল যে মানে এরকম তাকাইলে ডান দিক দিয়ে তাকাইতে হয়, বাঁ দিকে দিয়ে তাকাইতে নিয়ম নাই আর কি। কিন্তু তিনি ওই নিয়ম অমান্য করে ফেললেন। তিনি মানে তাদের ওখানকার নিয়ম অনুযায়ী তিনি মানলেন না, ফট করে তাকালেন বাম দিক দিয়ে। তাকায় দেখতেছেন কেউ নাই, কিন্তু তিনি ওই যে পানি যে জমে আছে ওখানে কেউ পাড়া দিছে, পুরো ওই যে পাড়া দেওয়ার পরে যে একটা রিপেলের মতো উঠে পানিতে, মানে ওই যে একটা ঢেউয়ের মতো, সেটা তিনি বুঝতে পারছেন, মানে কেউ যদি পা উঠাই নিছে ওখান থেকে এরকম।
তার কাছে একটু অস্বস্তি লাগলো, ভয়ও লাগলো, যে মনে হয় কেউ পাড়া দিছে কিন্তু কেউ নাই, কই গেল। তার কাছে মানে বেশ ভয় লাগছে। তো তিনি তাড়াতাড়ি আবার হাঁটা শুরু করছেন। তিনি যখন হাঁটা শুরু করছেন আবার তিনি শব্দ পাইছেন। এইবার শব্দ পাওয়ার পরও তিনি ফট করে পিছন ফিরে তাকাইলেন। এইবার যখন তিনি তাকাইছেন তার কাছে মনে হলো কেউ একজন মাটির থেকে পা তুলে ফেলছে, মানে মাটিতে একটা পা মনে হলো সে, মানে কেউ যদি পা হঠাৎ করে তোলে হাঁটার সময় যেরকম হয়, তার মনে হলো যেরকম একটা পা দেখছেন, কিন্তু তিনি কাউকে দেখলেন না। এবং তিনি অদ্ভুত ভাবে দেখলেন যে মাটির মধ্যে একটা পায়ের ছাপ পড়েছে, বেশ বড় একটা পায়ের ছাপ, তার পেছনেই একটা পায়ের ছাপ। তো তার সারা শরীর একদম ঠান্ডা একটা স্রোত নেমে গেছে। তিনি চিন্তা করলেন, কি হলো, আমি কি দেখতেছি, এটা কি ভূত প্রেত কিছু? তিনি তাড়াতাড়ি আবার হাঁটা শুরু করলেন। কয়েক পা হাঁটার সাথে সাথে তিনি কিন্তু অলরেডি ঢুকে গেছেন কবরস্থান এলাকায়। পেছন থেকে তিনি ডাক শুনলেন, মনসুর। এটা তার ছদ্মনাম আর কি, মানে ওনার নাম ধরে ডাক দিছে। তো রাকিমের মামা একদম ভয়ে মানে একদম পুরা হয়ে গেলেন, শক্ত হয়ে গেলেন। কারণ যেভাবে ডাকছে মনসুর, তার কণ্ঠস্বরটা খুব পরিচিত লাগছে। এই কণ্ঠস্বরটা তার সেই দাদুর, যিনি কয়েকদিন আগেই গত হয়েছেন, মানে কয়েক মাস আগে গত হয়েছেন। তো এই কণ্ঠস্বর শুনে তিনি একদম জমে গেছেন ঠান্ডায়। তিনি আর কোনো কথা না বলে আবার হাঁটতেছেন। আবার ডাক শুনলেন, মনসুর। তো তিনি ফট করে আস্তে করে পেছন ফিরে তাকাইছেন, কিন্তু ওই যে আবারও সেই ওই বাঁ দিক দিয়ে তাকাইছেন। তাকায় তিনি দেখতেছেন তার থেকে কয়েক ফিট দূরে, মানে 7-8 ফিট দূরে হবে, ওখানে একটা গাছের ফাঁক দিয়ে এরকম মাথা বের করে কি জানি দেখতেছে। চেহারা বোঝা যাচ্ছে না, কিন্তু একটা মানুষ যে দেখতেছে সেটা। তো তিনি অবাক হইলেন যে গাছের ফাঁক দিয়ে মাথা বের করে আমায় কে দেখে। তো তার কিন্তু প্রচন্ড ভয় লাগছে। ওইখান থেকে আবার শুনলেন ভারী কণ্ঠে, মনসুর। তো তিনি ভয় পেয়ে গেছেন, বেশ ভয় পেয়েছেন। তো বলতেছেন যে, ওখান থেকে বলতেছে তাকে যে, আমার আতরটা দিয়া যা। তো তখন তার বুকের মধ্যে আরো ছ্যাদ করে উঠছে, কারণ ওই যে দাদু যিনি মারা গেছেন তার জিনিসপত্র যা যা ছিল, অনেক কিছু অনেককে গিফট দিছে বাসার মানুষজন। তো একটা আতরের শিশি ছিল, সেই আতরের শিশিটা তাকে দেওয়া হয়েছিল। ওই রাকিমের মামা মনসুর, তিনি ওই আতরের শিশিটা গিফট পাইছিলেন ওই দাদুর জিনিসপত্রের মধ্যে থেকে একটা। তার বুকের মধ্যে ছ্যাদ করে উঠে তাকে বলছেন যে, আমার আতরের শিশিটা দিয়ে যা। আর তিনি কিন্তু ওই দিনই আনফরচুনেটলি ওই আতরটা মাখছেন গায়ে। তো তার পুরা মানে শরীর বুকের মধ্যে ছ্যাদ করে উঠছে এবং সারা শরীর ঠান্ডা হয়ে গেছে। এবং তিনি দেখলেন ওই যে মাথা বের করে গাছের ফাঁক দিয়ে কথা বলতেছেন, আস্তে করে পুরো একটা অবয়ব বের হয়ে আসলো। এবং অবয়বটা দেখে তার কাছে মনে হলো যে তার সেই দাদু, হুবহু সেই দাদু। এবং তারপর দেখলেন খুব দ্রুত তার কাছে চলে আসতেছে। এইবার যেটা মনে হলো যে ওই অবয়বটা আসলে মাটিতে হেঁটে আসতেছে না, বাতাসে ভেসে আসতেছে তার দিকে। তিনি লাগাইলেন ভোঁ দৌড় এখান থেকে। রাকিমের মামা ওখান থেকে ঝেড়ে দৌড় দিচ্ছেন ওই কাঁচা রাস্তা ধরেই, এবং অন্ধকার এই জায়গার মধ্যে, কিন্তু গাছগাছালি ছেয়ে গেছে কিছু না। তিনি যাচ্ছেন এবং তিনি আবার শুনছেন যে মনসুর, এবং মনে হলো যে বাতাসের মতো তার পিছনে ভেসে আসতেছে কিছু। তো তিনি ভয়ে প্রাণপণ দৌড়াচ্ছেন, তার মানে একবারে পায়ের আঙুলের উপর ভর দিয়ে দৌড়াইতেছেন তিনি। কিন্তু তার কাছে মনে হচ্ছে দৌড়ানোটা মানে ইনাফ হচ্ছে না, একদম কাছাকাছি বাতাসের মতো চলে আসছে। শেষ পর্যন্ত তিনি শুনলেন তার ঘাড়ের উপরে একেবারে কণ্ঠ, মনে হলো যে একটা ওয়ার্ম কণ্ঠ এবং একটা গরম, মানে মানুষ যদি মানুষের একদম ঘাড়ের কাছে, কানের কাছে মুখ এনে কথা বলে, জাস্ট লাইক দ্যাট, মনসুর আমার আতরটা দিয়া যা। এই যে বলে আতরটা দিয়ে দেয়, এবং তিনি একদম স্পষ্ট শুনছেন তার কানের কাছে বলছে, এবং তার কাছে মনে হলো যে একদম উষ্ণ একটা বাতাসের মতো তার ঘাড়ে লাগছে। তিনি ভয়ে চিৎকার করতে করতে মানে একদম গলা চলে চিৎকার করতে করতে দৌড়ালো, এবং তিনি হাসির শব্দ শুনলেন শেষে। দৌড়াইতে 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 তিনি এক পর্যায়ে তার বাসায় আসলেন। বাসায় এসে তিনি একদম তার গেটের কাছে এসে চিৎকার করতে করতে মানে জ্ঞান হারায় ফেললেন। তো ধাম করে পড়ে গেছেন তিনি। বাসার মানুষজন বেরিয়েছে চিৎকার শুনে, এসে তাকে উঠাইলো। উঠায় দেখলো যে তার মানে একদম মানে মুখের চোয়াল শক্ত হয়ে গেছে, মানে দাঁতে দাঁত লেগে গেছে। তো সেটা খোলা হইলো, তাকে পানি দিয়ে চিটা দেওয়া হইলো, দোয়া পড়া হইলো। তার শরীরে জ্বর এসে গেছে, এবং রাতের বেলা সে ভয়ে দুঃস্বপ্ন দেখতেছে। ওই অবস্থা তার জ্ঞান আর ফিরে নাই, মনে হচ্ছে যে তার ওই বেহুশ অবস্থায় তিনি দুঃস্বপ্ন দেখতেছেন, একটু পর পর চিৎকার করে উঠতেছেন। তো বাসার মানুষজন অনেক ভয় পেয়েছে, দোয়া দরুদ পড়ছে। রাত হয়ে গেছে, এখন তো আসলে কোনো মানে হুজুরকে পাওয়া যাবে না। তো ওই রাতের বেলা তারা দোয়া দরুদ পড়ে তাকে ফু দিলেন, এবং পাশে বসে থাকলেন বাড়ির মানুষজন দু একজন। তো এরকম করতে করতে রাতটা পার হয়ে গেল, এবং সারা রাতে তিনি দুঃস্বপ্ন দেখছেন এবং জ্বর বাড়ছে। সকালবেলা বাসার মানুষজন দেখলেন যে তার হুশ ফিরছে, তিনি তাকান, কথা বলেন না।
ভয় পান, যাকেই দেখেন ভয় পান। তো বাসার মানুষজন গেল, যে মসজিদ থেকে হুজুরকে নিয়ে আসলো, যে নিশ্চয়ই ভয় পেয়েছে ছেলে, এবং ডাক্তারকে খবর দিল। গ্রামের একজন ডাক্তার ছিলেন, তো ডাক্তারও আসলো, হুজুর আসলো। তো ডাক্তার দেখে বললেন জ্বর আসছে, এবং তখন রাকিমের মামা কথা বলা শুরু করছে। তিনি কি দেখছেন এগুলো বলা শুরু করছেন। তো ডাক্তার সাহেব শুনলেন, শুনে বললেন যে ভয় পাইছে, আসলে কল্পনা বেশি করছে অন্যরকম। দাদু দাদু করতে আসবে, আপনার দাদু তো মারা গেছে, তো এই বললো আর কি। তো উনি আর আসার কথা না, আপনি এমনি ভয় পেয়েছেন। তো কবরস্থানে পাড়ি দিয়ে আসতেছিলেন, আপনার মনে হয়েছে কিছু। তো রাকিবের মা বলতেছে আমার কাছে আতর চাইছে। বলে আতর চাইছে, ওই আতর আপনি আনছেন দেখে আপনার কাছে মনে হয়েছে, আতর গায়ে দিয়েছেন, আপনার অবচেতন মন ভাবছে যে ওই আতরটা আপনার দাদুর সাথে কোনো সংশ্লিষ্টতা আছে, আর আপনার মনে ভয় ঢুকেছিল। ওই সময় প্রচন্ড রকমের ভয় ঢুকেছিল আপনার মনে। ওই যেহেতু আসতেছিলেন গভীর রাতে কবরস্থানে পাড়ি দিয়ে, এবং জানেন যে আপনার দাদু ওইখানে আছে, এই আপনার ভয়, সেগুলো আপনার আসলে হ্যালুসিনেশন হয়েছে। তো রাকিবের মামা মানতে পারতেছেন না, তিনি মানে স্পষ্ট সেই ডাক কানে কাছে শুনছেন। তো যাই হোক, ডাক্তার সাহেব তাকে ওষুধ লিখে দিলেন, জ্বরের ওষুধ ইত্যাদি লিখে, রিল্যাক্স করার ওষুধ লিখে ডাক্তার সাহেব বিদায় নিলেন। তো তারপরে মৌলানা সাহেব যখন তাকে দেখলেন, হুজুর এসে দেখলেন, তো তিনি দেখলেন, কথাটা শুনলেন, শুনে বললেন যে এটা নিশ্চয়ই কোনো দুষ্ট জিন এসে দেখা দিছে। অবশ্যই ডাক্তার যা বলছে সেটারও পয়েন্ট আছে কথাটার, তবে আপনি যেভাবে বলতেছেন আপনার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে আপনার কোনো দুষ্ট জিন ডিস্টার্ব করছে, এটা মোটে আপনার দাদু না। আর ওই যে আতর, ওইরকম তো ইম্পসিবল, আর এরকম মৃত মানুষ আসে না কারো কাছে। তো বলে হুজুর তাকে ঝাড়লেন, ছেড়ে বললেন যে আতরের কোনো দোষ নাই, আতর আপনি ব্যবহার করেন, কোনো ব্যাপার না, সুগন্ধি ব্যবহার করা সুন্নত। দোয়া পড়ে ফু দিলেন, ঝেড়ে দিলেন ওনাকে, এবং বললেন যে এরকম রাতের বেলা মানে চলাফেরা করার সময় একটু সাবধান, আর এরকম কবরস্থানের পাশে দুষ্ট দিন থাকতেই পারে, আর ওই জায়গাটাতে এমনি খারাপ, গ্রামের মানুষই বলে। যাই হোক, তাকে ঝেড়ে দিলেন এবং দোয়া করে দিলেন, বললেন যে এইভাবে কিভাবে হাঁটাচলা করতে হবে, বিভিন্ন রকম নিয়ম বলে দিলেন। তো রাকিমের মামা আস্তে ধীরে সুস্থ হয়ে ওঠেন এবং তিনি স্বাভাবিক জীবনে ফিরে যান। তার নাম কাদের। তার বন্ধুর চাচা মানে কাদের সাহেবের চাচা পারিবারিক কারণেই সুইসাইড করেছিলেন। তার স্ত্রীর সাথে তার ছাড়াছাড়ি হয়ে যাওয়ায় হতাশায় তিনি আত্মহত্যা করেছিলেন 2000-এর দিকে। উনি যেই রুমে থাকতেন সেই রুমে তার লাশ পাওয়া যায় ফ্লোরে। ধারণা করা হয় যে বিষ খেয়েছিলেন। পরে পুলিশ এসে লাশ নিয়ে ময়না তদন্তের জন্য লাশ নিয়ে যাওয়ার পর সেই রুমটা তালাবদ্ধ করে দিয়ে যায় পুলিশ। গ্রামের এলাকা ছিল, আর কাদের সাহেবের চাচা ছিলেন একজন ডোম। উনি নিজে লাশ আনা নেওয়ার কাজ করতেন, আর দরকার হলে পোস্টমর্টেম করতেন। কাদের সাহেবের চাচার নাম ছিল সুক্কুন আলী। তো যেদিন সকালে তার লাশ পাওয়া যায় সেদিন সন্ধ্যার পর থেকে সেই দরজা পেটানোর শব্দ হচ্ছিল, যা শুনে ভয়ে সে বাড়ির লোকজন রাতেই ঘুমাতে পারেনি। দরজার কারাগুলো মনে হচ্ছিল ঝনঝন করেছে সারা রাত। একটু পর কড়া নাড়ছিল, ধূপ ধূপ শব্দ। ভোরের পর শব্দটা থেমে যায়। তো সুক্কুন আলীর বড় ভাই আর আত্মীয়রা এমন অবস্থা দেখে সকালেই মসজিদের হুজুরা নিয়ে আসে। তাদের বাড়ি বন্ধ করে এবং ওই ঘরের সীমানাটা বাদ দিয়ে, আর পুলিশও তার লাশ নিয়ে আসে দাফনের জন্য। লাশ দাফন দেওয়া হয় একটু দূরে বাঁশঝাড়ে, কারণ আত্মহত্যার লাশ গ্রামে তখন দূরে বা লোকজন যায় না এমন জায়গায় দাফন করা হতো। তো সুক্কুন আলীর লাশ দাফনের আগে তার বড় ভাই মানে কাদের সাহেবের বাবা দেখেছিলেন যে তার ভাইয়ের মুখে একটা হাসিটা এমন যে লোকটা এখনো জীবিত, শয়তানি হাসি। এদিকে পুলিশ তাড়া দিচ্ছিল তাড়াতাড়ি দাফনের জন্য। সেই লাশ দাফন দিতে সেখানে ছিলেন হাসুন ব্যাপারী, যিনি ছিলেন সুক্কুন আলীর বন্ধু, আর তিনি ওনার সাথে টুকটাক কাজ করতেন। তিনি সারা রাত লাশের সাথে। ওনারা ইশারা ইঙ্গিতে বুঝাচ্ছিলেন লাশের সাথে সমস্যা আছে, তাই দেরি করা যাবে না। ওনাকে দাফন দিয়ে দেওয়া হয়, আর ততক্ষণে হাসুন ব্যাপারী শুনে ফেলেন যে সুক্কুন আলীর ঘরে দরজা সারা রাত পেটানো হয়েছে। তো হাসুন ব্যাপারীর দাফনের পর কাদের সাহেবের বাবাকে একদিক দিয়ে নিয়ে যান। কাদের সাহেবের বাবা জিজ্ঞেস করেন হাসুন ব্যাপারীকে যে, বলো তো ভাই, আমার ভাইয়ের মুখে হাসি কেন? এমন হাসি তো জীবনেও দেখি নাই। তখন হাসুন ব্যাপারী বলে, তোমরা শুনো না কি হয়েছে? আর উনিও বলতে চাইছিলেন না। সেই রাতেই এলাকা ছেড়ে স্ত্রী সন্তান নিয়ে চলে যায় হাসুন ব্যাপারী তার স্ত্রীর বাড়িতে, কারণ হাসুন ব্যাপারী জানতো সবকিছু যা কেউ জানতো না তখন পর্যন্ত। রাতে টিপ টিপ বৃষ্টি পড়ছিল। সবাই আগে আগে ঘুমাতে চলে যায়।
আর সাথে সেই জায়গা সেই সাথে সাথে গায়ে কাটা দেওয়ার মতো থমথম একটা পরিবেশ ছিল কাদের সাহেবদের বাড়ির ভেতর। রাতে কাদের সাহেবের বাবা একটা শব্দ শুনে ঘুম থেকে উঠে যায়। শব্দটা ছিল তাদের বাড়ির সামনের রাস্তায় কেউ চিৎকার করতে করতে এসে পুনরায় আবার চিৎকার করতে করতে দূরে চলে যাচ্ছে, যেখানে শকুন আলীকে কবর দেওয়া হয়েছিল, এবং ওই দিকটায় চলে যাচ্ছে। আবার চিৎকার করতে করতে তাদের বাড়ির রাস্তার সামনে চলে আসছে। চিৎকারটা এভাবেই হচ্ছিল দেখে তারা তাদের ঘরের পেছনের দরজা দিয়ে কয়েকজনকে ডেকে বের হন হারিকেন নিয়ে। তারা বের হওয়ার সময় চিৎকারটা রাস্তার সামনে থেকে আবার শকুন আলীর কবরের দিকে যাচ্ছিল। টিপ টিপ হলেও বৃষ্টি হচ্ছিল বেশ জোরেই। তারা রাস্তা থেকে কবরের দিকে তাকায়, যাচ্ছিল 50 মিটারের মতো দূরে, কিন্তু কিছু দেখা যাচ্ছিল না। আর চিৎকারটাও তাদের দিকে আসছিল তখন। সুস্পষ্টভাবে ওনারা শুনছিল চিৎকারের শব্দ তাদের দিকেই আসলো। যেভাবে একজন মানুষ চিৎকার করতে করতে আমাদের সামনে দিয়ে যাবে, সেভাবেই চিৎকার করতে করতে যাচ্ছিল কেউ, যাকে কেউ চোখে দেখতে পাচ্ছিল না। চিৎকার করে দৌড় দিয়ে যাওয়ার শব্দ তারা পেল, যেন অদৃশ্য কেউ দৌড় দিয়ে তাদের সামনে দিয়ে চলে গেল। আর চিৎকারটা ভেসে এলো মাথার উপর থেকে। কাদের সাহেবের বাবা উপরের দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য অল্প আলোতে দেখলেন তার ভাই শকুন আলী গাছে বসা। তিনি হারিকেন ফেলে দৌড় দেন চিৎকার দিয়ে। সাথে সাথে যে কজন ছিলেন তারাও দৌড় দেন। কিন্তু ওই যে চিৎকার দিতে দিতে একবার বাড়ির রাস্তা থেকে কবর পর্যন্ত যে যাচ্ছিল, সেই চিৎকার তাদের সামনের দিক দিয়ে আসতে থাকে তখন। আর তারা বিদ্যুৎ চমকানিতে দেখতে পায় ঘাড় পর্যন্ত চুল, সাদা গেঞ্জি পাগুলো, মোটা লোমশ একটা মানুষ তাদের দিকে আসছে দৌড় দিয়ে। তারা যে যার মতো এদিক সেদিক দৌড় দিতে থাকে। আর তাদের বাড়ির লোকজন এবং আশেপাশের কয়েকজন পাশের বাড়ির লোক সহ এই কাদের সাহেবের বাবার চিৎকার শুনে বের হয়ে আসেন। তারপরে তারা ওনাদের বাসায় নিয়ে যান। তখন তুমুল বৃষ্টি শুরু হয়েছে। বাড়ির উঠানে কয়েক ঘরের শরিকরা ওনাদের সাথে ওনাদের তথাকথিত সোনার উপর পানি খাওয়াচ্ছিল। তাদের একজন যখন বলছিল হাঁপাতে হাঁপাতে যে শুক্কুনকে দেখেছে গাছের উপর বসে থাকতে, তখনই ধাম ধাম করে শকুন আলীর সেই তালা দেওয়া ঘরের ভেতর থেকে কেউ বাড়ি মারতে থাকে। ভেতর থেকে, ঘরটা কিন্তু বাড়ি থেকে তালা দেওয়া। ঠক 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 এভাবে 3 বার বাড়ি মারছিল। বাড়ির লোকেরা মনে করে শকুন আলীর ভূত এসব করছে। সে রাতে ফজর পর্যন্ত এভাবে শব্দ হচ্ছিল, ঠক 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 ঠক। সকাল হওয়ার সাথে সাথে তারা একজন আলেমের কাছে যান, মাইল 10 দূরে। ওনাকে যে বলে এবং বলার পর উনি নিজে আসেন দুপুরের দিকে। যেহেতু দরজায় তালা দেওয়া ছিল না, আসলে শেকলে বাঁধা ছিল, তাই শেকলটা খুলেন। আর ঘরটায় তিনি প্রবেশ করতেই তিনি বের হয়ে এসেন সাথে সাথে। আর দরজা লাগিয়ে দিয়ে বলেন, সত্য কথা বলো, কি হয়েছে এখানে? কাদের সাহেবের বাবা মানে শকুন আলীর ভাই বলেন, হুজুর, আমরা আপনাকে যা যা হয়েছে তাই বলেছি। তখন আলেম নির্দেশ দেন এই বাড়ির বাইরে সবাইকে চলে যেতে, কয়েকজন ছাড়া। আর সেই কয়েকজন ঘরে ঢুকে দেখতে পান শকুন আলীর লাশ, দাফন দেওয়া লাশ, কাপড়হীন অবস্থায় ঝুলে আছে। আর কাফন দিয়েই ফাঁস দেয়া লাশটা। মুখে সেই হাসিটা, ঠোঁটের কোনাগুলো যেন ছুঁয়ে কান পর্যন্ত, যা দেখলে যে কেউ ভয় পাবে। আলেম নিজে দোয়া পড়তে পড়তে লাশকে নামায়। পুলিশ এসেছিল, কিন্তু তারা লাশ নামায়নি, কারণ পুলিশের এক সদস্য বলেছিলেন লাশ থানায় নেওয়ার পর থানায় উদ্ভট সমস্যা হচ্ছিল, আর লাশ শুধু বসে যাচ্ছিল বারবার। থানার চারপাশে অদৃশ্য চিৎকার ভেসে আসছিল সেদিন। যখন বড় অফিসার দেখলো এমন বিদঘুটে হাসি, তখন তিনিও বলেছিলেন দাফন দিয়ে দিতে তাড়াতাড়ি। এর মধ্যে কেউ শকুন আলীর কবর দেখতে গিয়েছিল, যে লাশ এলো কিভাবে, কিন্তু সে যে দেখে মাটি সরানোর আলামত নাই, কিন্তু উপরে বাঁশঝাড় থেকে একটা হাসির শব্দ আসে, যা শুনে সে এখান থেকে দৌড় দিয়ে চলে আসে। আলেম বুঝেছিলেন পিশাচ ধরেছে মনে হয় লাশটাকে, তাই তিনি নিজে লাশের গোসল করান। আর তিনি নিজে দোয়া দুরুদ পড়ে মুখের হাসিটা সরানোর চেষ্টা করেন, কিন্তু কাজ হচ্ছিল না। দাফন দিতে দিতে সন্ধ্যা হয়ে যায়, আর সাথে গুড়ি গুড়ি বৃষ্টিও শুরু হয়। সেদিন এই আলেম আর যেতে পারেননি তার বাড়িতে, তাই কাদের সাহেবের বাবা তার থাকার ব্যবস্থা করেন। এশার নামাজের পর এবার সেই বাড়িতে সবার ঘরের দরজায় ঠক 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 শব্দ হতে লাগে। একবার এক ঘরে তো পরের বার আরেক ঘরের দরজায়। সেই আলেম ঘরের দরজায় শব্দ হওয়ার পর তিনি দরজা খোলেন।
তিনি বুঝতে পারেন যে কেউ দৌড় দিয়ে সরে গিয়েছিল দরজায় টোকা দিয়েই। তিনি দরজা বন্ধ করে হারিকেনটা ঠিক করতে যাবেন, তিনি তখন দেখতে পান শুক্কুন মিয়া বসে আছে ঘরের এক কোনায়, সারা শরীর ভেজা, মুখে সেই শয়তানি হাসি আর জিভটা দাঁতের মাঝে চাপা। আলেম ভয় পাওয়ার মতো লোক ছিলেন না। তিনি জিজ্ঞেস করে, এখানে জ্বালাচ্ছিস কেন সবাইকে, আর এই মুর্দার পেছনে পড়েছিস কেন? তার দিকে তাকিয়ে শুক্কুনের রূপ নেয় শয়তান হাত দিয়ে একটা তালি দেয়, আর তখনই হারিকেনটা নিভে যায়। আলেম বুঝতে পারেন তার ঘর থেকে বেরিয়ে গেছে সেই বদমাস। কিন্তু তখনই যেই ঘরে শুক্কুন আলী থাকতেন সেই ঘরের দরজার সামনে কড়া নাড়ার শব্দ হতে থাকে, আর দূরে যে বাঁশঝাড়ের কাছে ওনাকে দাফন দেওয়া হয়েছিল সেখানের বাঁশঝাড় থেকে এত রাতে এত দূর থেকেও কটমট করে বাঁশ ফাটার শব্দ আসছিল। সবাই দৌড় দিয়ে আসে আলেমের কাছে, কি করবে এখন তা জানার জন্য। আলেম তাদের নিয়ে বের হন। আলেম তাদের বলেছিল যে যা ঝামেলা তা হয়তো ওখানেই, আমাদের সাথে চলো বলে বেশ কয়েকজনকে সাথে নিয়ে এই বৃষ্টির ভেতরে তারা বের হন। তারা সেদিকেই এগোচ্ছিলেন, আর বাঁশ ফাটার শব্দ এমন শব্দ হচ্ছিল যা না শুনলে কেউ বুঝবে না কেমন লাগে। কবরের কাছে যেতেই সবাই দৌড় দিয়ে পালিয়ে যায়, কেবল আলেম সাহেব ছাড়া। তারা বাড়িতে এসে শোরগোল লাগায় যে শুক্কুন বসে আছে কবরের উপরে। পরে তাদের খেয়াল হয় আলেম তো সেখানে। তারা সেখানে আবারও যায়, যে দেখতে পান আলেম সাহেব ভালো আছেন, আর তিনি একটা সীমারেখা আঁকছিলেন বাঁশের কঞ্চি দিয়ে সেই কবরের আর বাঁশঝাড়কে কেন্দ্র করে। এর মানে যা খারাপ ছিল সেটাকে তিনি একটা সীমারেখা দিয়ে আটকে দিয়েছিলেন। কাদের সাহেবের বাবা আর আত্মীয়রা সেখানে গেলে তিনি আগে তাদের বকাঝকা করেন অনেক। এরপর তিনি সেখানে থেকে বাসায় আসেন, এসে বলেন শুক্কুনের সাথে এমন কারোর পরিচয় আছে যে ওর সাথে চলাফেরা করত। তখন হাসুন ব্যাপারী কথা বলা হলে আলেম বলেন যে আমার তো মনে হয় সে এখানে নাই, তার কাছে আমাকে নিয়ে চলো সকালবেলা। সকালে হাসুনের বাড়িতে যে কাদের সাহেবের বাবা জানতে পারেন যে হাসুন ব্যাপারীর শ্বশুর বাড়ি চলে গেছে। কাদের সাহেবরা মনে করেন তাহলে হাসুন হয়তো কিছু করেছে যার জন্য এমন হচ্ছে। কিন্তু আলেম সাহেব তাদের বলেন বেশি না বুঝে আমাকে আগে ওর কাছে নিয়ে যাও, ওর জানের বিপদ আছে, কারণ ওই জানে কি করেছে শুক্কুন আলী, আর ওর কাছ থেকেই জানা যাবে ঘটনা কি। হাসুন ব্যাপারীর শ্বশুর বাড়ি যাওয়ার পর জানা যায় তিনি মসজিদে রাতে থাকেন, দিনে বাসায় রাতে মসজিদে। হাসুন ব্যাপারীকে পরে আলেম সাহেব জিজ্ঞেস করেন, আপনি কেন মসজিদে রাতে থাকেন? তখন হাসুন ব্যাপারী বলে, আমার সাথে থাকেন রাতে তাহলে বুঝতে পারবেন। আলেম বলেন, দেখুন হাতে এত সময় নেই, আর আমিও জেনেছি আপনাকে খুঁজছে সেই জিন। আমি বাদ দিয়ে আসছি, যখন বাঁধের দাগ মুছে যাবে ও বের হয়ে যাবে তখন যা করার এখন করতে হবে। আর এত ভনিতা না করে আমাকে বলুন ঘটনাটা কি। মাটি আর টিন দিয়ে তৈরি করা মসজিদ হাসুন আলী রাতে থাকতেন নিজের সেফটির জন্য। উনি কেবল আলেম আর শুক্কুন আলীর বড় ভাই মানে কাদের সাহেবের বাবাকে বলেন, শুক্কুনের জানি কি হয়েছিল, আমরা তো টুকটাক টাকা বেশি পাবো ভেবে লাশ টানার কাজ করতাম মাঝে মাঝে। একদিন দেখলাম কোথা থেকে একটা লাশ নিয়ে আসছে 14-15 বছরের ছেলেটা নাকি গলায় দড়ি দিয়েছিল, থানা থেকে ছেড়ে দিল দুপুরবেলায়। লাশ নিয়ে দিয়ে আসতে হবে 6 মাইল দূরের এক এলাকায়। হাসুন ব্যাপারী বলেছিল আলেমকে লাশ নিতে সন্ধ্যা হয়ে গেছিল, অন্ধকারও নেমে গেছিল। হাতে টানা বাহনের তারা লাশ নিয়ে যাচ্ছিল, সামনে হাসুন ব্যাপারী, পেছনে শুক্কুন আলী বলে উঠে, এই হাসুন দেখ লাশ আমার দিকে তাকিয়ে আছে। হাসুন বলে, এত দিকে না খেয়াল করে চলতে থাক। তাও শুক্কুন আলী কথা বলছিল ওনার সাথে যে দেখ আমার দিকে তাকিয়ে আছে, মুচকি হাসি দিচ্ছে দেখ। হাসুন আর পাত্তা দেননি, কারণ হুট করেই নাকি লাশটা বসে যায়। ওনারা আসলে ভয় পাওয়ার লোক না, কারণ তারা এভাবে লাশ নেবার সময় অনেক কিছুই দেখেছেন। তাই শুক্কুন আলী বলে উঠে, হাসুন থামরে, লাশ বসে গেছে, ঠিক কর। হাসুন এসে লাশ শোয়ান। এবার তিনি খেয়াল করেন লাশের মুখে একটা হাসি, ঠোঁটের কোনা পর্যন্ত, কান পর্যন্ত হাসি পৌঁছে গেছে। হাসুন শুক্কুন আলীকে সামনে যেতে বলেন, কারণ হাসুন জানতেন শুক্কুন লাশ কাটার কাজ করেছে, আর লাশ যেহেতু হাসছে মানে সমস্যা তো আছেই। চাই শুক্কুন যাতে বারবার পথে না থামে আর এই ব্যাপারে নিয়ে কথা না বলে, সেজন্য পেছনের দিকে তিনি চলে যান আর শুক্কুনকে সামনে যেতে বলেন। তারা গাড়ি ঠেলে নিচ্ছেন, একটা চরের সামনে দিয়ে তারা যাচ্ছিলেন জিকির করতে করতে। হাসুন ব্যাপারীর চোখ বারবার ওই হাসিতে দিকে যাচ্ছিল দেখে সে তার গামছা দিয়ে লাশের মুখটা ঢেকে দেয়। হালকা শীত ছিল তখন,
চরের মাঝে কুয়াশা তেমন ছিল না, কিন্তু একটা কাকতাড়ুয়া ছিল ওই চরে। চরের রাস্তা ধরে যাওয়ার সময় শুক্কুন আলী বলে ওঠে, হাসুন ডাইনে দেখ। উনি তাকিয়ে দেখেন কাকতাড়ুয়া চলছে তাদের সাথে। এটা দেখে হাসুন বলেন, বাদ দে, সোজা তাকা, খেয়াল দিস না, বুঝোস না কিচ্ছু? বলে উত্তর দেন শুক্কুন। কিছু দূর চলার পর একটা জোরালো কান্নার শব্দ পেয়ে আটকে ওঠেন দুইজনই। লাশটাই কাঁদছিল, আর এত জোরে জোরে কাঁদছিল যে খিঁচুনি দিচ্ছিল, আর সাথে একটা বিকট গোঙানির শব্দ ছিল। লাশটাকে টান দিয়ে নামিয়ে ফেলে অদৃশ্য কিছু। গ্যাঁ গ্যাঁ একটা শব্দ আসছিল অদৃশ্য কোনো কিছুর থেকে। হাসিন বলেন শুক্কুন সহ তিনি লাশ ধরে ফেলেন। দরাজ কণ্ঠে শব্দ করছিল লাশটা। তারা দুজন দোয়া পড়তে থাকেন শব্দ করে, আর শুক্কুন ঠেলা গাড়িটাতে ঠিকা দিয়ে লাঠিটা এলোপাতারি শূন্যে চারপাশে ঘোরাতে থাকেন আর বলতে থাকেন, 5 বছর যাবৎ যাকে নিয়ে গেছি সেই সহি সালামত নিয়ে গেছি, ওকেও সহি সালামত নিব। যে আসছস সরে যা, নইলে লাঠি পেটা করব। কিছুক্ষণ পর তারা বুঝলেন পরিবেশ শান্ত। তখন তারা লাশ পুনরায় গাড়িতে তুলে এবার দ্রুত চলতে লাগলেন। পথে আর সমস্যা হয়নি। বেশ রাতেই তারা পৌঁছে যান ছেলেটার বাড়িতে। ছেলের বাবা আর কয়েকজন মিলে তখনই লাশ নামিয়ে দ্রুত গোসল দিয়ে দেন, যেন তারা চাইছেন যত তাড়াতাড়ি পারে আপদ দূর হোক। হাসুন ব্যাপারে জানতে চেয়েছিল কিভাবে ছেলেটা মারা গেল। ছেলের বাবা ছেলের মুখের হাসি দেখে বলে, আর কিছু জানতে চেও না। পরে তারা নিজেরাই দাফন দিয়ে রওনা দেন। 2 ঘন্টারও কম সময়ে গোসল জানাজা দাফন হয়ে যায়। হাসুন আর শুক্কুন যখন আসছিলেন তখন তারা আলাপ করছিল ছেলেটা মরল কিভাবে। তারা ধরে নিয়েছিলেন ছেলেটাকে মনে হয় ভূতে মেরেছে, আর রাস্তায় যেহেতু তারা ছেলের মুখে হাসি দেখেছে তাই সে ভূত হয়তো লাশ খেতে আসছিল। ওনাদের জন্য পারেনি। ওনারা এবার পাশাপাশি হাঁটছিলেন, দুজনে এক হাত দিয়ে গাড়ি ধরে এগিয়ে যাচ্ছিলেন। এমন সময় তাদের সামনের দিক থেকে হ্যারিকেন হাতে কেউ দৌড় দিয়ে আসছিল কাঁদতে কাঁদতে। সেই হ্যারিকেন তাদের প্রায় 20 হাত সামনে এসে নিভে যায়। কিন্তু যে কাঁদতে কাঁদতে আসছিল সে তার দৌড় থামায়নি, আর শুক্কুন আর হাসুনের সামনে দিয়ে অদৃশ্যভাবে সেই চিৎকার দেওয়া কান্নার শব্দ চলে যায় তাদের পেছনে। এটা দেখে দুইজন এবার জোরে জোরে চলতে শুরু করেন। তাদের বাম আর ডান দিক ছিল গাছগাছালি ঘেরা। সেখানকার গাছের উপর থেকে কখনো হাসি কখনো কান্নার শব্দ আসছিল ভেসে। তারা সেই চরের সামনে, মানে খোলা আসমানের সামনে যখন এসে গেছে তখন পেছন থেকে দাবড়াতে দাবড়াতে কিছু আসার শব্দ হচ্ছিল। তারা বুঝে গিয়েছিলেন আলোর মধ্যে না, এবং আলোর মধ্যে না গেলে ক্ষতি হয়ে যাবে, তাই দুজন মিলে দৌড় দেন গাড়ির হাত ধরে। তারা পেছনে তাকিয়ে দেখেন সেই ছেলেটাই মনে হচ্ছে দাঁড়িয়ে আছে। কাফনের কাপড়টা যেন পায়ের সাথে লেগে আছে কোনোভাবে, আর তারা আর সেদিকে না তাকিয়ে চলতে শুরু করে। হাসুনকে বলছিল, শুক্কুন আলী শোন, আমি লাশ কাটছিলাম, ছেলেটার শরীরের ভেতরে মানুষের কামড়ের দাগ পাইছে, যেন কেউ পেটের ভেতরে সব জায়গায় কামড়াইছে, ভেতরে সব কিছু ছিঁড়া ছিল। আমি যা পারছি জোড়া লাগাইছি। হাসুন তাকে বলে, থাম, আর বলিস না, তাড়াতাড়ি চল। বলে তারা চলতে লাগে। রাস্তায় আর ঝামেলা হয়নি সেদিন, কিন্তু তারা ভুলেও জাননি কি হয়েছিল। এরপর মাঝে আর কিছু হয়নি, তাই তারা দুইজনই চিন্তামুক্ত ছিলেন। একদিন শুক্কুন আলীকে দেখে বিমর্ষ দেখে হাসুন জিজ্ঞেস করেন, কি হয়েছে বলতো। তখন পেটে একটা দাগ দেখিয়ে শুক্কুন তাকে বলেছিলেন অমুক এলাকায় গিয়েছিলেন তার এক ব্যক্তিগত কাজে। রাত তখন কয়টা তার হিসাব নেই। তিনি হেঁটে আসছেন নদী পার হয়ে। তো বিশাল বড় চর, তো দূরত্ব বরাবর বেশ কয়েকটা ফ্যামিলি বাড়ি বেঁধেছিল চরের রাস্তার পাশেই। হঠাৎ হাওয়া বইতে শুরু করে, যা ছিল তুফানের আলামত। সামনে একটা বাড়ি ছিল, তো সেখানে তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখেন যে এখানে আসলে থাকলে লাভ হবে না, আর বাড়ির লোকেরা তার পরিচিত না। সামনের চর পার হলে তার পরিচিত একটা বাড়ি আছে, সেটুকু যেতে পারলেই হলো। ঝড় নামলেও সমস্যা হবে না, তিনি রাত কাটাতে পারবেন। তাই তিনি হাঁটছিলেন, কিন্তু বাতাসের সাথে এবার প্রচন্ড বজ্রপাত। তিনি কপালে হাত এমনভাবে রেখেছেন যাতে অনন্ত সামনের দিকটা যেন দেখতে পারেন, কারণ বাতাসের কারণে চোখ খোলা রেখে তাকানো যাচ্ছিল না। তিনি হেঁটে যাওয়ার সময় বাম দিকে নিচু জমি থেকে শুক্কুন বলে কেউ তাকে ডাক দেয়। তিনি তাকিয়ে দেখেন কেউ দাঁড়িয়ে আছে। তিনি পরিচয় জানতে চাইবেন, ঠিক তখনই বিদ্যুৎ চমকে ওঠে, আর ততটুকুই তিনি দেখতে পান সেই ছেলেটাই দাঁড়িয়ে আছে, কাফনের কাপড় পায়ে জড়ানো, পেটে গর্ত, তা থেকে কালো কি যেন পড়ছে, মুখে সেই হাসি আর হাতে রামদা। তিনি কোনো কিছু না ভেবে ওই জায়গা থেকে দৌড় দেন।
আর তার পেছনে আসছিল দাবড়াতে দাবড়াতে কেউ। সামনে তার পরিচিত লোকের বাড়ি। তিনি তার নাম ধরে ডাকতে ডাকতে ঢুকে যান সেই বাড়িতে। সেই বাড়িতে কয়েকটা ঘর ছিল। এর মধ্যে একটা ঘরের দরজা খোলার শব্দ তিনি পান। তিনি সেই লোকের নাম নিয়ে তাকে একটু বের হতে বলেন। দরজাটা ভেরানো ছিল, আর উনি তো হাঁপাচ্ছিলেন। অনেকক্ষণ ধরে কোনো সাড়া শব্দ না পায় তিনি আবারও ডাক দেন যে এই বাসায় তিনি এসছেন। উত্তর আসে, কে ডাকে? তো শুক্কুনি তার পরিচয় দেয়। ভেতর থেকে একটা কড়া উত্তর আসে, দাঁড়া, আসতাছি। দরজা খুলে বেরিয়ে আসে সেই ছেলেটা, যার হাতে রামদা আর সেই বিশ্রী হাসি। উনি কিছু বোঝা ওঠার আগেই ওনার পেটে কিছু একটা ঢুকিয়ে দেয় বলে মনে হলো ওনার। আর তার দুই কান চেপে কি যেন বিড়বিড় করলো। এরপর সেখান থেকে দৌড়ে পালিয়ে আসেন তিনি। কিভাবে যেন নিজের বাসায় পৌঁছান, আর বাসায় যে দেখতে পান পেটে এমন দাগ। তো হাসুন আলী বলেন, এরপর থেকে তো দেখলাম ওর আচরণই বদলে গেছে। খালি হাসে আর কিভাবে যেন তাকিয়ে থাকে। পাগলামি বাড়তে থাকে ওর। বউও চলে গেল, এরপর তো মরেই গেল। আমি লাশ নিয়ে যাওয়ার সময় দেখলাম ওইভাবে হাসি দিয়ে রাখছে। বড় অফিসাররা বুঝে গিয়েছিল সমস্যা কি। আমি লাশ আনার সময় পেছন থেকে বারবার ডাকছিল, আমাকে বারবার শুক্কুন ডাকছিল। আমাকে এটাও বলছে আমাকে নাকি খাবে। আমি বাসা থেকে চলে সেখানে আসলাম। সন্ধ্যার পরে আমি দেখি শুক্কুন মুখে ছুরি কামড় দিয়ে ধরে আমার দিকে তাকিয়ে দুই হাত দিয়ে ইশারা করছে, কাছে আয়, কাছে আয়। সেজন্য আমি মসজিদে থাকি। কাল রাতেও দেখলাম উকি ঝুঁকি দিয়ে আমাকে দেখছে মসজিদের সামনের রাস্তা থেকে। তো হাসুন ব্যাপারীর কথা শুনে আসলে বুঝতেও পারেননি আলেম কোথা থেকে সমস্যার উৎপত্তি। পরে যেই ছেলের লাশ তারা নিয়ে গেছিল, তার বাবার সাথে কথা বলতে যে দেখে ওই পরিবার সব বেচে কিনে এলাকা ছেড়ে চলে গেছে ওই পরিবারটা। আমি জিজ্ঞেস করলাম, পরে কি হলো? তো কাদের সাহেব আমাকে বলেন, পরে হুজুর মানে আলেম একটানা 40 দিন খতম পড়ে আর আরো অনেক কিছু করে ওই সমস্যাটাকে আটকে দিয়েছিল। কাদের সাহেব আমাকে বলেন, এখন ওই সমস্যাই আমাদের সাথে হচ্ছে। যখন শুক্কুন আলী মারা যান তখন কাদের সাহেব এই এলাকায় ছিলেন না, বোর্ডিং এ পড়াশোনা করছিলেন, আর এই সব কিছু শুনেছিলেন পরে। তো বছরখানেক আগে সম্পদ ভাগ হয় তাদের। ওই শুক্কুন আলীর সেই ভিটাটাও তার ভাগে পড়ে। গ্রামে তারা গিয়েছিলেন বাড়িঘর ভালো করে মেরামত করতে, আর কাদের সাহেব বাকি সবার কথা মেনে শুক্কুন আলীর ঘরকে সবকিছু থেকে আলাদা রাখেন। এবার ঘরের দিক পরিবর্তন করা হয়। সেই হিসেবে এখন শুক্কুন আলীর ঘর পেছনের দিকে হয়ে গেল, আগে যা ছিল সামনে। শুক্কুন আলীর ঘর না ভাঙার কারণ ওই আলেম বলেছেন ওই ঘরে যাতে কেউ হাত না দেয়। তো জীর্ণশীর্ণ ঘরটা ভেঙে ক্ষয় হচ্ছে। কাদের সাহেবের বড় ছেলের বয়স হচ্ছে 13 বছর। তো একদিন সন্ধ্যায় সবাই ঘরে থাকলেও ছেলেরা ছিল না সেখানে। ঢাকার ছেলে উঠানের বাইরেও যেত না। সেই ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কে যেন খুঁজতে খুঁজতে ঘরের পেছনের দিকে চিৎকার দিয়ে ডাকতে থাকে সবাইকে। দৌড় দেয় সেখানে যে কাদের সাহেব তার ছেলেকে পায়। ভালোই ছিল ছেলে, কিন্তু তার মুখে একটা হাসি, সেই হাসি যা শুক্কুন আলীর মুখে ছিল। ছেলেকে নিয়ে যাওয়া হয় হুজুরের কাছে। পরা পানি দিয়ে গোসল করানো হয় আর অনেক ঝাড়া হয় ছেলেটাকে। এরপর ওর মুখ থেকে হাসিটা সরে যায়। সেই রাতেই তারা ঢাকা চলে আসেন বাড়তি ঝামেলা এড়ানোর জন্য। কিন্তু কিছু সময় এমন কিছু পিছু নেয় যা সহজে তাড়ানো যায় না। ঢাকায় আসার কিছুদিনের ভেতর তার ছেলে পাল্টে যায়। সারাদিন হিজিবিজি বিড়বিড় করত, দাঁত দিয়ে দাঁতে শব্দ করত, বিশ্রীভাবে হাসি দিত। একদিন রাতে কাদের সাহেবের ঘুম ভেঙে যায়। তিনি উঠে দেখতে পান, পানি উঠে খেতে হবে এমন সময় দেখতে পান দুটা কালো পা সরে গেল তার রুমের দরজার সামনে থেকে। তিনি বের হয়ে দেখতে গেলেন, আর তা দেখলেন যা দেখার মানসিকতা হয়তো কারোর থাকে না। তিনি বের হয়ে দেখতে গেলেন আর দেখেন যে তার ছেলেকে কেউ চাপটে ধরে রয়েছে এক হাত দিয়ে, অন্য হাত দিয়ে দড়ি টানানোর চেষ্টা করছে, হয়তো ফাঁস দেয়াবে। ঘটনা কি, তিনি দৌড় দিয়ে ছুটে যান সেখানে। ততক্ষণে সেই এন্টিটি তার ছেলেকে ফেলে দিয়ে দুমদুম করে লাফাচ্ছিল। তার চিৎকারে সবাই চলে আসে সেদিন রাতে। পরদিন সকালে হুজুর আনা হয়, ফ্ল্যাট বন্ধ করা হয়। কাদের সাহেবরা সেই ফ্ল্যাটে সেদিন ছিলেন না, কিন্তু সেই ফ্ল্যাটের দরজা যেন সারা রাত কড়া নাড়ছিল কিছু। পাশের ফ্ল্যাটের অবিশ্বাসী একজন লোক কড়া নাড়ার শব্দে বিরক্ত হয়ে সেই ফ্ল্যাটের গেটের সামনে যে বকা দিচ্ছিলেন। ভদ্রলোক জানতো না কি হয়েছিল এখানে সারাদিন। সেই লোক গেটে কড়া নাড়েন, গেট খুলে যায়। ভদ্রলোক কাউকে দেখতে না পেয়ে আরো মেজাজ খারাপ করে বকতে শুরু করে। সেই সময় সেই লোকের পেছনে হি হি করে হাসির শব্দ আসে। তিনি তাকিয়ে দেখেন, কাউকে দেখেন নাই।
তিনি গেটের দিকে ঘুরতে ঘুরতে দেখতে পান একজন লোককে, যার গলা কাটা আর হাতে রামদা। উনি সেখান থেকে চিৎকার দিয়ে নিচে নেমে যান। লোকজন পরে ওনার কাছ থেকে সবকিছু শোনে। কাদের সাহেবও শোনে। তিনি আর তার পরিবারের কথা ভেবে আর যাননি সেখানে। আরেকজন হুজুর এসেছিলেন, কিন্তু সমাধান হয়নি দেখে তিনি আমার কাছে এসেছিলেন। তা আমি তাকে বলি, কাল ইনশাল্লাহ আপনাকে জানাবো যা যা জানতে পারি তা। আসলে ছোট ছোট আরো কিছু ঘটনা ঘটেছিল, যার জন্য আর সাহসে কোলায়নি কাদের সাহেবের সেই ফ্ল্যাটে যাওয়া। তো ওনার মালিকানাধীন ফ্ল্যাট পড়ে রয়েছে, তাই তিনি চেষ্টা করছিলেন একটা সমাধানের। আমি ওনার কথা শুনে বাসায় আসি। সেদিন বাসায় আমি একাই ছিলাম। আমি কিছু একটা তৈরি করছিলাম তখন খাওয়ার উদ্দেশ্যে। মেইন গেটে নক করার শব্দ হয়। আমি যে ডেকে বলি কে, কিন্তু কোনো সাড়া নেই। আমি আবার কাজে ফিরে যাব এমন সময় আবার মেইন গেটে টোকা দেওয়ার শব্দ। আমি এবার হেঁটে যে মেইন গেট খুলি, কিন্তু কেউ ছিল না। আমি পাত্তা না দিয়ে চলে আসবো এমন সময় টের পাই যে দেয়ালের ওই পারে কেউ দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারি দেয়ালের ওপারে দাঁড়িয়ে কে দাঁড়িয়ে আছে, যে আমাকে ফলো করছিল কয়েক মাস যাবত। পর্দার ওপার থেকে সেই আসা সেই এন্টিটি। আমি বলি, ভেতরে আসতে পারেন দরকার হলে। এটা বলে চলে আসি আমি ঘরে। রান্নায় মন দিই। এমন সময় একটা নিস্তব্ধতা ছেয়ে যায় চারপাশে, তীব্র নিস্তব্ধতা। এমনকি ঘরের আলো নিভে যায়। আর আমি সার্কিট ব্রেকার ট্রিপ করার শব্দটা পর্যন্ত পেয়েছিলাম। আর আমি স্পষ্ট টের পাই সে আমার ঘরে প্রবেশ করছে। আর সেই সবার আগে দরাজ কণ্ঠে আমাকে বলে, তোমাকে হাজির হবার পরোয়ানা নিয়ে এসেছি, ফরমান নিয়ে এসেছি। আমি রান্নাঘরে দাঁড়িয়ে থেকে জিজ্ঞেস করি কেন? সে আমার দিকে এগিয়ে এসে বলে, তামাশার মতো করে বলে, ইনসান সব সময় নাদান কোমল রূপ দেখায় উপরে, ভেতরে সাজিয়ে রাখে কটু রূপ। তুমি নিয়ম ভেঙেছ, তোমার জন্য ভারসাম্য হারিয়ে গিয়েছিল, আর তোমার জন্য এই সব কিছু বদমাশ ফারার হয়ে গেছে। বছরের পর বছর এভাবেই চলছিল সব, আর তোমার মতো একজন এসে সবকিছু বিগড়ে দিয়ে গেছে। স্বইচ্ছায় যেতে হবে। আমি তাকে ধাম করে মুখের উপর বলি, না। সে যে রেগে গিয়েছে তা আমি বুঝতে পারছিলাম, কিন্তু আমি গ্যাসের আগুনে যতটুকু দেখছিলাম ততটুকু আলোতেই রান্নায় মন দেওয়ার ভান করি। আর সে উত্তর দেয়, তুমি একটা বেয়াদব, এটা কি জানো? আমি তাকে বলি, যার সাথে কেউ কোনোদিন কথা বলেনি তার সাথে কথা বলতে এসে শুরুতেই হুমকি দিলে সে তো ভদ্রতা দেখাবে, তাই না? ভদ্রতা দেখাবে না, তাই না? আমি উত্তর দেওয়ার পর সে আরো রেগে যায়, একটা চেয়ারে সে ধাক্কা দেয়। আমি তা শুনে তাকে সাবধান করে বলি, আমি অনুমতি দিয়েছি আমার ঘরে মেহমান হিসেবে এসে অবচেতনতা দেখানোর জন্য না। আমি কোথাও যাব না। এটা ঠিক নিজের উপর কাবু রাখতে পারিনি, তাই ভুল করেছি। মাঝির কোনো দোষ নেই, উনি শুধু আমাকে দেখে রেখেছিলেন। কিন্তু আবারও বলি, আমি যাব না কোথাও। তখন সে বলে, ওপারের বান্দারা খুশি হবে না এটা শুনে, যে একটা ইনসান ঘাড় বাঁকা করে তাদের ফরমানকে ঠুকরে দিচ্ছে। আমি ক্যাজুয়ালি গাধার মতো বলে বসি, আমার কোনো কিছুতেই ফারাক পড়ে না। এটা শুনে সে আমাকে বলে, এপারে সে জবাবদিহি করতে হবে। মাঝি জবাবদিহির আওতায় পড়ে না, কিন্তু মাঝির সাওয়ারি সকল নিয়মের আওতায় পড়ে। ভালোই হাজির হয়ে যাও, নাহলে টেনে হিচড়ে ঘাড় ভেঙে ধরে নিয়ে যাব। এটা শুনে আমি চেঁচিয়ে উঠি আর তাকে বলি, ভার মে যা তু, আর ভার মে যায় তেরি সাবকে সাব, বের এখান থেকে। আমি কিন্তু বোতলে ভরতে জানি। তখন সে আমার সামনে আসে, যেন সে ঝুঁকে আছে আমার দিকে, আর তার চেহারাটা দেখা যায়। যার চেহারাটা সে আমাকে দেখায়, যা আমি গ্যাসের আগুনে দেখি। সে আমাকে কিছুই না বলে গায়েব হয়ে যায়। তখনও বুঝিনি আরেক ঝামেলায় জড়াতে যাচ্ছিলাম। তখন রাতে আমির সাহেবকে ইচ্ছা করে বলিনি কি হয়েছিল, শুধু কাশেম সাহেবের কথা বলি। আমির সাহেব আমাকে জানান, দেখো কিছু তো জানতে পারছি না। ওই কাদের সাহেবের কথা বলি, যে কিছু তো জানতে পারছি না। কাল ওই ফ্ল্যাটে যাও কাল তুমি, আমরা আর একটু খোঁজ নিয়ে আসি। আমরা একটু দেরি করব, যাতে যে আছে সে যাতে টের না পায়। সে যাতে শুধু তোমাকেই মনে করবে, শত্রু আর কাউকে না। আমরা দেখি আর কিছু জানতে পারি কিনা। এই কথা বলে তিনি চলে যান। ওনার কথা মতো আমি চাবি নেই আর সেই ফ্ল্যাটে যাই। চাবি দিয়ে লক খুলতে যাব এমন সময় নক করার শব্দ আসে গেটের ভেতর থেকে। আমি কোনো কিছু না ভেবে গেট খুলি আর তালাটা গেটের ছিটকিনের সাথে লাগিয়ে দিই, যা আমি সব সময় করি। আমি কিছু সময় নিয়ে চারপাশে তাকাই আর বাম দিকের একটা রুমের ভেতর কেউ আছে তা বুঝতে পারি। আমি ঘরে ঢুকি,
আমার কাছে কেমন আজব লাগছিল চারপাশ, আয়রনের গন্ধ পাচ্ছিলাম। আমি সেই রুমটা থেকে কান্নার শব্দ আসছিল, ফুপিয়ে ফুপিয়ে। ডাইনিংটা নড়ে চড়ে ওঠে, অথচ কেউ ছিল না। মাথার উপরের ফ্যানটা ঝাঁকি দিয়ে উঠে, যেন হাত দিয়ে কেউ ফ্যানটা নাড়ালো। আমি পাশে বাথরুম থেকে শব্দ শুনতে পাই, টপ টপ করে পানি পড়ার, যার শব্দ বাড়ছিল ধীরে ধীরে। আমি সেদিকে যাব, তখন এক পলকের জন্য মনে হলো হামাগুড়ি দিয়ে কেউ ডাইনিং এর নিচ দিয়ে ওই রুমে চলে গেল, যে রুমটা দেখে আমার মনে হয়েছিল কেউ ওই রুমে আছে। আমি বাথরুমের দরজা খুলবো এমন সময় কল থেকে জোরে পানি পড়ার শব্দ শুরু হতে লাগে, আর চাপাতির ধার দেওয়ার শব্দ আসে সেখান থেকে। আমার ভালো লাগছিল না, মনে হচ্ছিল আশেপাশে বাজে কিছু একটা আছে, যেটার জানোয়ার স্বভাবের। আমি বাথরুমের দরজা খুলতে যাব, তখনই সজোরে একটা শব্দ হয়, যার জন্য আমি আটকে উঠি আর তাড়াতাড়ি রিংটা হাতে পরে ফেলি। কিন্তু আটকে ওঠার কারণে বুক ধরপড় করছিল। তখনই ধাম ধাম করে ওই রুমটার গেটে বাড়ির শব্দ আসছিল। আমি শুনছিলাম কাদের সাহেবের কণ্ঠ, আমি শুনছিলাম ভাই আমাকে বাঁচান, ভাই আমাকে বাঁচান। আর কুকুর কামড়ে ধরলে যেভাবে শব্দ করে, এরকম টাইপের শব্দ আসছিল। আমি জানি এখানে কাদের সাহেব নেই। গেটের সামনে যে দাঁড়াই, মনে হচ্ছিল গেটটা খুলি। আমার চোখের চারপাশে কালো হয়ে আসছিল সবকিছু। আর তখনই আবারও ধাম ধাম করে গেটে শব্দ হয়। দরজায় কারা নাড়ছিল আর বলছিল, আমাকে বাঁচান, আমাকে মেরে ফেললো। দরজাটা খোলার সাহস হচ্ছে না, কিন্তু অনবরত বাড়ি মারছিল আর বলছিল, আমাকে বাঁচান, মেরে ফেললো, আমাকে মেরে ফেললো। ঠিক তখন আমার শরীরে কাটা দেয় আর পেছন থেকে কিছু একটা ঝুলে পড়ার শব্দ হয়। আমি জানি কি ঝুলে আছে। আমি ঘুরে তাকাই, কিন্তু উপরের দিকে না, নিচের দিকে তাকাই। আমি ঝুলে থাকা শরীরের কোমরের নিচের অংশ কেবলই দেখছিলাম। হ্যালো, কুচকুচে দুটা পা কাঁপছে তখনও, যেন মাত্রই ফাঁস নিয়েছে। ততক্ষণে আমির সাহেব সেখানে চলে এসছেন, আর আমি চাবুক হাওয়া বাড়ি মারলে যেমন শব্দ হয় তেমন শব্দ পাই। আমির সাহেব আমাকে বলেন, বেরিয়ে আসো, এখানে তোমার করার মতো কোনো কাজ নেই। আমি বেরিয়ে আসি বাইরে, আর বাইরে বেরিয়ে দেখতে পাই তাকে, যে ওপরের ফরমান নিয়ে এসেছিল আমার কাছে, দূরে দাঁড়িয়ে আছে। আমির সাহেব নিচে আসেন, এসে আমার কথা বলার আগেই তার দিকে ওনার চোখ যায়, আর উনি আমাকে বলেন, বেয়াদবি করনি তো? আমি বলি না, একদম না। ও নিজেই আগে হুমকি দিয়েছে, তাই আমিও কয়েকটা কথা শুনিয়ে দিয়েছি। আমার দিকে তাকে আমির সাহেব আশাহত হন, কারণ উনি চাননি ব্যাপারটা আরো বিগড়ে যাক, যা পরে বিগড়ে গিয়েছিল। আমি ওনাকে জিজ্ঞেস করি, আমাকে কি বলবেন সমস্যার ব্যাপারে? আমির সাহেব আমাকে বলেন, এটা তো তোমার কাজ না, আমাদের করতে হবে বাকি কাজ। আসলে একটা ছেলেকে এই জানোয়ার বশ করে রেখেছিল, এরপর সে এই পরিবারের পেছনে লেগেছে। ওদের কাজ শিকারকে একা করে দিয়ে তাকে নিঃশেষ করে তারপর তাকে মেরে ফেলা। সময় লাগবে, কিন্তু ইনশাল্লাহ বিদায় হয়ে যাবে সবকিছু। পরে প্রায় 1.5 মাস সময় লাগে ওই ফ্ল্যাটে ওই জানোয়ারের কবল থেকে মুক্ত হতে। ওই জানোয়ারটাকে আমি যতদূর জানি আমির সাহেবরা কোথাও আটকে রেখেছেন। মূলত ছুক্কুন আলী যেই ছেলের লাশ নিয়ে বহন করে, সেই ছেলের উপরে এই জানোয়ারের স্বভাবের জিনের ছায়া ছিল। সেখান থেকে ছুক্কুন আলীর উপরে এসে আর তাকে এসে মেরে ফেলে। আলেমোটা আটক করেছিল যে কোনোভাবেই, যা পরে কোনোভাবে ছুটে গিয়েছিল। এরপর কাদের সাহেবের ছেলের উপর সুযোগ মতো পেয়ে তারা তার উপরে নিজের কালো ছায়া ফেলে দেয়। 1.5 মাস সময় লাগে সমাধান করতে। কাদের সাহেবের ছেলের উপর থেকে ছায়া সরাতে আরো 2 মাস সময় লেগে যায়। আসলে কাজ করার পর আমি কারোর সাথে যোগাযোগ রাখি না, তাই এখন তারা কেমন আছে তা আমার জানা নাই। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ আপনাদের হেফাজত রাখবেন। সত্য সব সময় উপরে রইবে সবকিছুর। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকের গল্প কোনো কাল্পকাহিনী নয়। আজকের গল্প এমন এক জায়গার যেখানে সূর্য ডোবার পর মানুষ একা যেতে ভয় পায়। জায়গার নাম মধ্যপাড়া পুরনো দিঘি। লোকজন বলে ওই দিঘির পানি শুধু তৃষ্ণা মেটায় না, কখনো কখনো সে মানুষকেও নিজের কাছে টেনে নেয়। ঘটনাটা প্রায় 15 বছর আগের। রাজু নামে এক যুবক ছিল, শহরে চাকরি করত, কিন্তু ঈদের ছুটিতে সে গ্রামের বাড়িতে এসেছিল। ছোটবেলায় সে এই দিঘির অনেক গল্প শুনছে। তার দাদি বলতেন, রাজু, সন্ধ্যার পর ওই দিঘির পাড়ে যাস না, ওখানে যারা ডুবে মরেছে তারা সবাই চলে যায়।
রাজু হেসে দাদিকে বলে, দাদি, এখনকার দিনে এসব ভূতের গল্প কে বিশ্বাস করে? দাদি বললেন, বিশ্বাস না করলেও সমস্যা নেই, কিন্তু ওরা যদি তোকে বিশ্বাস করে ফেলে? এক মুহূর্তের জন্য সেখানে নীরবতা। রাজু হেসে উড়িয়ে দিল, কিন্তু সেই রাতেই যেন সবকিছু বদলে গেল। রাত তখন প্রায় 1টা। হঠাৎ রাজুর ঘুম ভেঙে গেল, কারণ সে শুনতে পেল কেউ যেন বাইরে থেকে তাকে ডাকছে। প্রথমে সে ভাবলো হয়তো ভুল শুনছে, কিন্তু শব্দটি আবারও এলো, রাজু একটু বাইরে আয়। এবার গলার স্বরটা সে চিনতে পারল, এটি তার ছোটবেলার বন্ধু সুমনের গলা। কিন্তু সমস্যা হলো, সুমন তো 5 বছর আগে ওই দিঘিতে ডুবে মারা গেছে। রাজু বিছানায় উঠে বসে গেল, তার শরীর যেন ঠান্ডা হয়ে আসছে। সে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকাল, দেখলো বাড়ির সামনে কেউ দাঁড়িয়ে নেই, কিন্তু উঠানের শেষ মাথায় অন্ধকারের মধ্যে একটা মানুষ দাঁড়িয়ে আছে, ভেজা কাপড় পরা, মাথা নিচু, আর তার পা থেকে পানি পড়ছে টুপটুপ করে। রাজু জানালা বন্ধই করতে যাবে, ঠিক তখনই সেই মানুষটা ধীরে ধীরে মাথা তুলল আর ফিসফিস করে বলল, তুমি আমাকে চিনতে পারলি না রাজু? রাজুর নিঃশ্বাস যেন তখনই বন্ধ হয়ে গেল, কারণ মুখটা সুমনেরই ছিল, কিন্তু সুমনের চোখ দুটো ছিল সম্পূর্ণ কালো অন্ধকার। আর সে বলল, সুমন, আমি তোকে অনেকদিন ধরে ডাকছি, তুই আসিস না কেন? রাজু পেছনে সরে গেল। তারপর হঠাৎ দরজায় 3বার শব্দ হলো, একই সঙ্গে জানালার বাইরেও শব্দ। রাজু বুঝতে পারলো সে ঘরের ভিতর আর একা নয়। পরের দিন সকালে গ্রামের মানুষ রাজুকে দিঘির পাড়ে অজ্ঞান অবস্থায় পড়ে পেয়েছিল। তার হাতে শক্ত করে ধরা ছিল একটি পুরনো রূপার আংটি, যে আংটিটা 15 বছর আগে সুমন হারিয়ে ফেলেছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, রাজু বারবার শুধু একটাই কথা বলছিল, দিঘির নিচে আরেকটা গ্রাম আছে। কিন্তু প্রশ্ন হলো, রাজু দিঘির নিচে কি দেখেছিল? সুমন কি সত্যি ফিরে এসেছিল, নাকি পুরনো দিঘির পানির নিচে লুকিয়ে আছে আরো ভয়ঙ্কর কোনো রহস্য? রাজু জ্ঞান ফেরার পর একটা কথা বলেছিল, আমি দিঘির নিচে একটি গ্রাম দেখেছি, আর সেখানে সবাই আমার দিকে তাকিয়েছিল। রাজুকে যখন বাড়িতে আনা হলো, তখন সে কয়েক ঘন্টা কোনো কথা বলেনি কারোর সাথে। তার চোখ যেন স্থির হয়েছিল, মনে হচ্ছিল সে এখনো সেই জায়গাটাই দেখছে, যেটা মানুষের চোখে দেখা সম্ভব না। রাজুর দাদি তার পাশে বসে কাঁদতে কাঁদতে বললেন, আমি তোকে নিষেধ করছিলাম, ওই দিঘি শুধু পানি না, ওইটা একটা দরজা। রাজু অবাক হয়ে তাকালো, দাদি, তুমি আগে বলনি কেন? দাদি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, কারণ আমি ভেবেছিলাম সেই অভিশাপের কথা আর কাউকে জানতে হবে না। প্রায় 40 বছর আগের কথা। মধ্যপাড়ার ওই জায়গায় একটা ছোট্ট গ্রাম ছিল। গ্রামের মাঝখানে ছিল বিশাল এক পুকুর। সেই পুকুরের পানি এত পরিষ্কার ছিল যে মানুষ দূর দূরান্ত থেকে পানি নিতে আসত। কিন্তু এক বর্ষার রাতে ভয়ঙ্কর এক ঘটনা ঘটে। এক রাতে হঠাৎ পুরো গ্রামের মানুষ নিখোঁজ হয়ে যায়। কেউ পালায়নি, কেউ বাড়ি ছাড়েনি। ঘরের ভিতরে খাবার ছিল, চুলায় আগুন ছিল, কিন্তু কোনো মানুষ ছিল না। শুধু পুকুরের পানিতে দেখা যাচ্ছিল শতশত পায়ের ছাপ। গ্রামের বয়স্করা বলতো, সেই রাতে দিঘির পানি কাউকে ডেকেছিল, আর যারা যারা সেই ডাক শুনেছিল তারা আর ফিরে আসেনি। সেই রাতে রাজু ঠিক করলো সে আবার দিঘির কাছে যাবে, কারণ সে জানতে চাচ্ছিল সুমন কেন তাকে ডাকছিল, আর দিঘির নিচে সে কি দেখেছিল। রাত তখন প্রায় 2টা। রাজু হাতে একটি টর্চ নিয়ে ধীরে ধীরে নদীর দিকে এগিয়ে গেল। চারপাশে শুধু নিস্তব্ধতা, শুধু বাতাসের শব্দ। হঠাৎ তার টর্চের আলো পড়ল দিঘির নদী। সে দেখল পানির উপর একটি মানুষ দাঁড়িয়ে আছে। না, মানুষ না, একটি ছায়া। আর সেই ছায়া ধীরে ধীরে বলল, তুই আবার এসছিস। রাজুর হাত থেকে তখনই যেন টর্চটা পড়ে গেল, কারণ গলার স্বরটা সুমনের।
রাজু বলল, সুমন তুই কিভাবে? সুমন বলল, আমি একা নেই রাজু। রাজু বলল, মানে? সুমন ধীরে ধীরে পানির দিকে আঙুল দেখালো। রাজু তাকিয়ে দেখলো দিঘির পানির নিচে আলো জ্বলছে, যেন পানির নিচে একটি পুরনো শহর আছে, ঘরবাড়ি, রাস্তা আর অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে। সবাই উপরের দিকেই তাকিয়ে রয়েছে, সবাই রাজুকে দেখছে। তারপর পানির নিচ থেকে একটি কণ্ঠ ভেসে এলো, আর একজনকে লাগবে। এরপর পরই চারপাশ পুরো নিস্তব্ধ হয়ে যায়। তারপর দরজা খুলবে। রাজু দৌড়াতে শুরু করল, কিন্তু সে যত দূরেই যায় না কেন দিঘির পার যেন তাকে ছাড়ছেই না। মনে হচ্ছিল দিঘিটা তাকে ছাড়তে চাইছে না। হঠাৎ পিছন থেকে একটি ভেজা হাত তার কাঁধে স্পর্শ করল, আর একটা ফিসফিসানি, রাজু তুই তো আমাকে নিতে এসেছিলি। পরের দিন সকালে শুধু পারে রাজুর জুতা পাওয়া গেল, কিন্তু রাজু কোথায় গেল গ্রামের কেউ জানে না। তবে সেই রাতের পর থেকে মধ্যপাড়ার মানুষ নতুন এক গল্প শুনতে পায়। রাত 2টার পর দিঘির পাড় থেকে 2টা কণ্ঠস্বর ভেসে আসে, একটা সুমনের, আরেকটা নাকি রাজুর। দুজনই একই কথা বলে, আরো একজনকে লাগবে। রাজু নিখোঁজ হওয়ার প্রায় 7 দিন কেটে গেল। ঠিক 7 দিন পর সে আবারও ফিরে আসে, কিন্তু সে কি সত্যি রাজু ছিল নাকি অন্য কিছু? রাত তখন প্রায় 3টা। রাজুর বাড়ির দরজায় শব্দ হলো। রাজুর দাদি ঘুম থেকে উঠে বসে পড়লেন, কারণ সেই শব্দটা তিনি চিনতেন। এটা ছিল সেই একই শব্দ যেটি বহু বছর আগে দিঘির পানিতে নিখোঁজ হওয়া মানুষদের বাড়ির দরজায় শোনা গিয়েছিল। আবারও সেই শব্দ। বাইরে থেকে একটি কণ্ঠ ভেসে এলো, দাদি দরজা খোলো, আমি রাজু। দাদির চোখ দিয়ে পানি বের হয়ে এলো। দাদি বলল, রাজু। তিনি দরজার কাছে গেলেন, কিন্তু হাত বাড়িয়েই তিনি থেমে গেলেন, কারণ তার মনে পড়ে গেল পুরনো কথাটা। যদি রাত 3টায় কেউ ফিরে আসে, তার নাম ধরে ডাকলেও দরজা খুলবেন। বাইরে দাঁড়িয়ে থাকা কণ্ঠটি আবারও বলল, দাদি দরজা খোলো। দাদি কাঁপা গলায় বললেন, তুই যদি সত্যি আমার রাজু হোস তাহলে বল তোর ডান হাতে কি দাগ আছে। কিছুক্ষণ কোনো উত্তর নেই। তারপর বাইরে থেকে ধীরে ধীরে উত্তর এলো, যে দাগটা তুই ছোটবেলায় দিয়েছিলি যখন আমি পড়ে গিয়েছিলাম। দাদির শরীর যেন ঠান্ডা হয়ে গেল, কারণ এই কথা শুধু রাজু আর তিনিই জানতেন। দাদি ধীরে ধীরে দরজা খুললেন, আর সামনে দাঁড়িয়ে ছিল রাজু, একদম আগের মতো। কিন্তু একটা জিনিস অস্বাভাবিক ছিল, রাজুর কাপড় ভেজা, তার পা থেকে পানি ঝরঝর করে পড়ছে, তার চোখ একদম স্থির। দাদি বলল, তুই কোথায় ছিলি? রাজু কিছুক্ষণ চুপচাপ করে রইল, তারপর আস্তে আস্তে করে বলল, দিঘির নিচে। দাদি বলল, ওখানে কি আছে? রাজু মাথা নিচু করল। রাজু বলল, একটি গ্রাম। দাদি বলল, আর সুমন? রাজু হঠাৎ হাসলো, কিন্তু সেই হাসি রাজুর ছিল না। রাজু বলল, সুমন তো অনেকদিন ধরে অপেক্ষা করছে। সেই মুহূর্তে দাদি দেখলেন রাজুর পেছনের উঠানে আরো কয়েকজন দাঁড়িয়ে আছে, ভেজা কাপড়, মাথা নিচু, আর তাদের পায়ের নিচে কোনো ছায়া নেই। দাদি ফিসফিস করে বললেন, তোমরা কারা? রাজু ধীরে ধীরে পিছনে তাকালো, তারপর বলল, যারা দিঘির নিচে আটকে আছে। একটু থেমে, আর যারা এখনো উঠতে চায়। পরের দিন সকালে গ্রামের লোকজন রাজুর বাড়িতে এসে দেখে দরজা খোলা, ঘরের ভিতরে কেউ নেই, শুধু মেঝেতে পড়ে আছে একটি পুরনো খাতা। খাতার প্রথম পাতায় লেখা, যদি এই লেখা কেউ পড়ে বুঝবে দিঘির দরজা খুলে গেছে। আর শেষ পাতায় লেখা ছিল, এবার শুধু রাজু নয়, পুরো গ্রাম ডাক শুনি। সেই রাতের পর মধ্যপাড়ার প্রতিটি বাড়িতে রাত 3টায় একই শব্দ শোনা যেত, আর বাইরে থেকে একই প্রশ্ন, দরজা খুলবে না। এরপর থেকে গ্রামের মানুষজন রাত 3টায় কিংবা এক কথা সন্ধ্যার পর ওই বাইরে যদি কেউ ডাকতো, তারা কখনোই সাড়া দিত না। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এ পর্যন্তই।